এই যে মিস্টার, শুনছেন? এই যে মিস্টার। মেয়েটি ডেকেই চলেছে। আমি শুনতে পেয়ে পেছনে তাকাইনি। তারপর এই যে ইমোশনাল বয় নীল। কথাটি শোনার পর আমি পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। কেন? আপনাকে আমি চিনি, আপনি নীল, আর আপনার বাসা জামবাড়ি, তাই না? তাই তো। এখন কেন ডাকছেন তাই বলেন। আমার তাড়া আছে, আমি যাই। এই বলে যখনই হাঁটতে শুরু করব, ঠিক তখনই আবার মেয়েটি বলল, আপনি এত ভাবলেন কেন? আসলে একটা বিপদে পড়েছি, আমাকে সাহায্য করবেন ভাবছি, তাই আপনাকে ডাকলাম। না, আপনি তো দেখছি কি ভাব দেখিয়ে চলে যাচ্ছেন। আমি ভাব নেইনি। কী সাহায্য তাড়াতাড়ি বলেন। আসলে কিভাবে যে বলি। এই বলে মেয়েটি থেমে গেল। কি হলো, তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। এত তাড়াতাড়ি কেন করছেন? আসলে আমার বাসা কুমিল্লা। আমি আমার মামার বাড়িতে আসছি, আমার এক বান্ধবীর সাথে এখানে আসছিলাম। আমি এখানকার কিছুই চিনি না, আমার বান্ধবীকে হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমাকে আমার মামার বাসায় পৌঁছে দিবেন কি? আচ্ছা, আপনার মামার বাসা কোথায়? মেয়েটি তার মামার বাসার ঠিকানা বলল। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি নীল, বাসা জামবাড়ি। আমি আজকে কলেজে আসছি। এটা আমার দ্বিতীয় দিন কলেজের। আসলে কালকে কলেজে ভর্তি হয়েছি, আর আজকে আমাকে স্যার কল দিয়েছে কলেজে যাবার জন্য। কারণ আমি কালকে ফর্মে সই না করেই ফর্ম পূরণ করে স্যারকে দিয়ে দিছি। তাই আজকে স্যার আমাকে আসতে বলেছে। আর আমি এখন কলেজের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি। এই রাস্তায় মেয়েটির সাথে দেখা। মেয়েটিকে আমি চিনি না, কিন্তু মেয়েটি আমাকে চেনে। চিন্তার বিষয়, মেয়েটি আমাকে চিনে কিভাবে? আচ্ছা, সেটা না হয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। তারপর আমি বললাম, আচ্ছা, আপনার মামার ফোন নাম্বার মনে আছে? না। আচ্ছা, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। তারপর হঠাৎ আমার মনে পড়ল তার দেওয়া ঠিকানা আমার এক ফ্রেন্ডের বাসায়। তাই আমি তাকে তার কথা বললাম। আচ্ছা, আপনি রনিকে চেনেন? হুম, সে তো আমার মামাতো ভাই। আচ্ছা, আমি তাহলে রনিকে কল দিয়ে বলে দিই আপনাকে নিয়ে যেতে। আপনি কি পাগল নাকি? এই, আপনি আমাকে পাগল কেন বলছেন? পাগলকে পাগল বলবো না তো কি বলবো? এই শোনেন, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি চললাম, বাই। আচ্ছা, আপনি এত নিষ্ঠুর কেন? আমি এবার কি করলাম? এই যে আমাকে একা বিপদে ফেলে চলে যাচ্ছেন। কি আজব, আমি কি আপনাকে বিপদে ফেললাম নাকি? আমি কি তা বলছি? ওকে, আর ঝগড়া করার দরকার নেই। এবার বলেন কল কেন দেব না। তাহলে শোনেন, রনি আমার মামাতো ভাই। রনির বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আমি জনি, রনির বড় ভাইকে না বলে চলে আসছি। আর আমি যদি এখন বলি হারিয়ে গেছি, তাহলে আমার আর আজ নিস্তার নাই। দয়া করে আমাকে নিয়ে বাসায় পৌঁছে দেন। আচ্ছা চলেন, কি আর করার। তারপর আমি একটা অটো ঠিক করলাম। তারপর ওকে উঠে বসতে বললাম। ও পিছনে বসেছে, আর আমি সামনে বসতে যাব। ঠিক তখনই মেয়েটি বলল, এই, আপনি সামনে কেন বসছেন? দেখছেন একটা মেয়ে মানুষ একা, তারপর সামনে বসে পেছনে বসেন? তারপর আমি পিছনে বসে গেলাম। কারণ কি আর করার, আবার কিছু বললে শুরু হবে ঝগড়া। তাই আর কিছু না বলে পিছনে বসে গেলাম। কিছু পথ যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি আমাকে চিনেন কিভাবে? তারপর মেয়েটি যা বললো তা শুনে তো আমি পুরাই অবাক। আমি আপনার সাথে ফেসবুকে অ্যাড আছি। আর আপনার আইডির নাম? আমার ফেসবুক আইডির নাম বলল। ও আচ্ছা, তো আমাকে ইমোশনাল বয় কেন বলছেন? আসলে আপনার প্রোফাইলে দেখেছি এটা লেখা, তাই বললাম। আপনি তো দেখি প্রোফাইলও চেক করেন। আমি তো ভাবলাম আমরা ছেলেরাই শুধু চেক করি। মজা পাইলাম, কিন্তু আপনি আমার প্রোফাইল কেন চেক করলেন? আসলে গত কিছুদিন আগে আমি আপনার পুরো প্রোফাইল চেক করেছি। এটা শোনার পর আমার মাথা এমন গরম হলো যা বলে বোঝাতে পারবো না। আর বুঝতে বাকি রইল না, কারণ গত কিছুদিন আগে একটা আইডি থেকে আমার পুরো প্রোফাইলে হাহা রিয়েক্ট দিছে। তারপর থেকে শুরু হয় মেয়ের সাথে কমেন্টে ঝগড়া, তারপর ইনবক্সে ঝগড়া। তারপর আমি মেয়েটিকে বললাম, এই, ওই অ্যাঞ্জেলরি আইডিটি কি আপনার? হুম। আগে যদি জানতাম আপনি এই বজ্জাত মেয়েটি, তাহলে আমি জীবনে আমার এই মূল্যবান সময় নষ্ট করে আপনাকে সাহায্য করতাম না। কি বললেন? আমি বজ্জাত না? আপনি বজ্জাত, আপনার 14 গোষ্ঠী বজ্জাত। আর হ্যাঁ, আপনি আমায় সাহায্য করেছেন কেন? আপনাকে কি আমি সাহায্য করতে বলেছিলাম নাকি? তাহলে কেন করলেন? কি? এই শুনুন, পরিবার নিয়ে কথা বললে না খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, কি বললেন আপনি আমায় বলেননি সাহায্য করতে? না, আমি বলিনি। ওরে আল্লাহ, কী রে মিথ্যা কথা বলে এই মেয়ে। বাবা, যতটা খারাপ ভাবছিলাম এখন তো দেখি তার চেয়ে বেশি খারাপ আপনি। আচ্ছা, আপনার বাড়ি নাকি ঢাকা? তাহলে এখানে কেন আপনি? সেটা জেনে লাভ কি আপনার? আমার বাসা এখানে, এতদিন ওইখানে থাকতাম মাত্র। তারপর আমি আমার মোবাইলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, আর সময় নষ্ট করা যাবে না।
চলি। তারপর আমি ওকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। কলেজে গিয়ে কাজ শেষ করে বাড়িতে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মোবাইল নিয়ে বসলাম। ডাটা অন করে দেখি ও আইডি থেকে অনেকগুলো মেসেজ। এরপর শুরু হয় আবার ওর সাথে ভয়ানক ঝগড়া। তারপর একসময় দেখি বিকাল হয়ে গেছে, মোবাইলেরও চার্জ শেষ। নিজের থেকে খারাপ লাগা শুরু হলো, চার্জ কেন শেষ হলো। তারপর হাত মুখ ধুলে আম্মু ডাক দিল, হালকা নাস্তা খেয়ে নিলাম। রাতে আর মোবাইল না চালিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে মোবাইল নিয়ে ডাটা অন করতে দেখি ওই মেয়ের একটা মেসেজ। ওটা দেখেই তো আমার একদম মাথা গরম হয়ে গেল, কারণ মেসেজটা ছিল এরকম। ওই, আপনি সারা রাত অনলাইনে আসলেন না কেন? সারা রাত কোন মেয়ের সাথে ডেটিং করেছেন? এটা দেখেই তো আমার মাথা গরম হয়ে গেল। এই মেয়ে কী সব আবল তাবল বলেন, হ্যাঁ? মাথা খারাপ হয়ে গেছে। সত্যি বললে তো গায়ে লাগবেই। এইভাবে অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর আমার ডাক আসলো, মানে আঙ্কেল এসে বলল, এই যে নীল, তুই একটু যা তো, তোর ওই আঙ্কেলের বাসায় গিয়ে এই ফাইল আর টাকাগুলো দিয়ে আয়। আমি আবার ওনাকে অনেক ভয় পাই। তারপর আমি টাকা আর কাগজ ফাইল নিয়ে বাইক আসলে আমার না, আঙ্কেলের, মাঝে মধ্যে চালাতে দেয়, সবসময় দেয় না যদি দুর্ঘটনা ঘটে। চলে গেলাম ওদের বাসায়। ওখানে গিয়ে মনে পড়ল, আরে ওই দিন তো রিয়াকে এখানে নামিয়ে দিয়ে গেছিলাম, তাহলে ওর বাড়ি হয়তো এইদিকে কোথাও হবে। তারপর ভাবলাম এসব ভেবে কী লাভ, ওর বাসা যেখানেই হোক না কেন সেটা আমার জেনে কী লাভ। তারপর বাসায় গিয়ে কলিং বেল বাজাতে আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলতেই আ- আ- আপনি আপনি আসছেন? আগে জানলে তো আমি দরজাই খুলতাম না। এটা শুনে যদিও রাগ হচ্ছিল, তবু ওর কথায় কান দিইনি আমি। আমার কাছে এসব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি যা দেখলাম তা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আমার শরীরে একটা চিমটি কাটলাম। তারপর বুঝলাম যে এটা স্বপ্ন নয়, বাস্তবই। আমি এসব ভাবতেছি, আমি যেন এক স্বপ্নের দেশে হারিয়ে গেলাম। আর আমার ঘুম ভাঙলো আন্টির কথায়। আরে নীল, যে আসো আসো, তুমি তো আমাদের ভুলেই গেছো। একদম আসো না আমাদের বাসায়। আসবো কিভাবে? আসলে তো আপনারা অপমান করেন। কি বলো বাবা, এইসব তোমায় কে অপমান করলো? এই মেয়েটি। ও বাবা, তুমি কিছু মনে করো না। ও হলো আমার ছোট মেয়ে। এতদিন ওর মামার বাসায় ছিল, থাকতো, এখন বাসায় ফিরে এসেছে। এই মেয়েটি তোমার মেয়ে? অবাক হবার কিছু নয়, এটাই আমার মেয়ে। কোনো সন্দেহ আছে? না, নেই। একটা বেঞ্চকি কাটলাম। কি আমা, তুই ওর সাথে গল্প কর, আমি গিয়ে চা নিয়ে আসি। তারপর আন্টি চলে গেল। আমার অনেক গরম লাগায় আমি সোফায় বসে মোবাইল আর বাইকের চাবি টেবিলে রেখে পানির জন্য গেলাম। তখনই আমার মোবাইল বেজে উঠলো, আর ইয়ে আমার মোবাইল নিয়ে রিসিভ করে কথা বলতে শুরু করলো ওপাশ থেকে। হাই জানু। ওই, তুই কে রে? তুই নীলকে জানো কেন বলিস? বেশ করেছি বলেছি, তাতে আপনার কি? আমার কি মানে? ওই, তুমি কে? আমি কি সেটা জেনে কি করবেন? আর নীল ভাইয়ার মোবাইল কেন আপনার কাছে? ততক্ষণে আমি এসে রিয়ার কাছ থেকে মোবাইলটা নিয়ে বললাম, হ্যালো। হ্যাঁ ভাইয়া, ওই মেয়েটা কে? এতক্ষণে বুঝে গেলাম সেটা আর কেউ না, সেটা হলো আমার ফুফাতো বোন আরোহী। হ্যালো ভাইয়া, ওই মেয়েটা কে? আর ওই মেয়েটার কাছে তোমার মোবাইল কেন? আরে শান্ত হ, আগে বল কেন কল করেছিস। না, আগে বলো ওই মেয়েটা কে? ওই মেয়েটি হলো আমার বাবার বন্ধু রমিজ আঙ্কেলের ছোট মেয়ে। তাহলে তোমার সাথে কেন? নাকি তুমি মিথ্যা বলছো? না তোমার গার্লফ্রেন্ড? এই শোন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর ও হলো আব্বুর বন্ধুর মেয়ে। আমি এখন ওদের বাসায় একটা কাজের জন্য এসেছি। হঠাৎ করে মেয়েটি আমার ফোন নিয়ে তোর কল রিসিভ করে নেবে, এটা কে জানে। আচ্ছা বুঝলাম। এবার বল তুই কেন কল দিয়েছিস। না এমনি। কেন? আমি কি কল দিতে পারি না নাকি তোমাকে? না, এমন করে কেন বলিস, তুই কল না দিলে কে দেবে। আচ্ছা ভাইয়া, তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা? কেন? এমনি ফুচকা খাবো, অনেকদিন খাই না। তুমি ফুচকা খাওয়ানোর ভয়ে আসবা না, আমি জানি। তুই যখন জানিস আমি যাব না, তাহলে আমাকে ফুচকা খেতে বলিস কেন। ভাইয়া আসো না প্লিজ। আচ্ছা আসবো, কোথায় বল। জায়গার নাম আমি মেসেজ করে দিব। ওকে বাই। এই বলে আমি মোবাইল রেখে চলে গেলাম ওয়াশরুমে। আসলে আগে আন্টির বাসায় অনেক বেশি আসতাম, এখন বেশি একটা আসি না। তাই আন্টি বলল খাওয়া দাওয়া করে যেতে। আমি শুরুতে নিষেধ করলেও পরে আন্টি বেশি অনুরোধ করে রাজি হয়ে যায়। এইদিকে রিয়া আমার মোবাইল নিয়ে দেখে আরোহী মেসেজ দিয়ে রেখেছে কফি হাউসে দেখা করতে। যখন রিয়া আমার মোবাইল নিয়ে মেসেজ পড়তেছে, ঠিক সেই সময় আমি এসে বললাম, এই আপনার হাতে আমার মোবাইল কেন, আর আপনি আমার পাসওয়ার্ড বা খুলেন কিভাবে। এটা বলার সাথে সাথে আমার মনে পড়লো, আর আমি তো মোবাইলে লক না করে চলে গেছিলাম। মানে আমি যাওয়ার সাথে সাথে মোবাইল নিয়ে নিছি রিয়া, লক হবার আগেই। তারপর ওর হাত থেকে মোবাইল নিলাম। আপনি জানেন না, বিনা অনুমতিতে কারো কোনো কিছু ধরতে নেই, পাগল কোথাকার। এই,
পাগল কাকে বলছেন? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। যদি আমার রাগ উঠেছিল, কিন্তু সময় কম এটা ভেবে কিছু আর বলিনি। এমন সময় আঙ্কেলের আগমন। আরে নীল, যে কখন আসলা? তুমি তো আমাদের বাসায় আসো না, একদম কমিয়ে দিয়েছো আসা। বসো, খাবার খাইছো? আমি কিছু বলার আগে আন্টি বলে দিল, না, খায় নাই। একসাথে খাবে, তুমিও ফ্রেশ হয়ে আসো, একসাথে সবাই খাবো। আজকে কিন্তু ভালো খাবার আছে। এটা বলে আঙ্কেল বুঝে গেল যে আজকে বিরিয়ানির আয়োজন করা হয়েছে। এটা বোঝার এ কথার কারণ আমি বিরিয়ানি খুব পছন্দ করি, আর আন্টির বাসায় আসলে সবসময় আমার জন্য বিরিয়ানি রান্না করে। তা আবার আজকে এতদিন পর আসছি, আজকে তো রান্না করবেই। তারপর সবাই একসাথে খাবার খাচ্ছি। এমন সময় আমার সামনে, মানে আমার সোজাসুজি রিয়া বসেছে। ও যা করেছে তা আমার ভাবার বাইরে। আমার পায়ে সুরসুরি পাচ্ছি। আমার কেমন জানি লাগতে শুরু করলো। আমার আবার এমনিতে সুরসুরি একটু বেশি, একটু বললে পাপ হবে, অনেক বেশি সুরসুরি আমার। তারপর আমি পা সরানোর চেষ্টা করি, তা দেখে আঙ্কেল বলল, কি নীল, কোনো সমস্যা? না আঙ্কেল, মানে টেবিলের নিচে একটা বিলাই আছে, যেটা আমার সুরসুরি দিতেছে। আঙ্কেল এটা শুনে কিছু বুঝতে না পারলেও আন্টি ঠিকই বুঝতে পেরে মুসকে মুসকে হাসতে লাগলো। আমি বুঝতেছি না এই মজার খাবারটা ফেলে কি উঠে যাব। আবার ভাবি উঠে গেলে আঙ্কেল আন্টি কী ভাববে। তাই আর না উঠে মুখ বুজে সব জ্বালা সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু রিয়াও থামছেই না, ধীরে ধীরে আরও উপরে উঠতে লাগলো। আমি ভাবলাম, কি লুচ্চা মেয়ে রে বাবা। তারপর কোনো রকম খাবার খেয়ে চলে গেলাম বাড়িতে। বাড়ি থেকে আরোহীর দেওয়ার ঠিকানায় সময় মতো চলে গেলাম। গিয়ে দেখি আরোহী একটা টেবিলে বসে আছে। কিরে, এভাবে কেন ডাকলি? কোনো সমস্যা? আগে বলো, তোমার এখানে কোনো সমস্যা আছে নাকি? না, মানে আগে তো কখনো এভাবে ডাকিসনি, তাই বললাম আর কি। বুঝলাম। এখন আমায় একটা হেল্প করতে হবে। পারবা তো হেল্প করতে? কি হেল্প লাগবে বল, করার মতো হলে করব, না হলে করব না। ভাইয়া, না মানে তুমি আমায় এখন প্রপোজ করতে হবে। মানে আমার বয়ফ্রেন্ড বলছে যে, মানে আমি যাকে পছন্দ করি সে বলছে আমায় নাকি কেউ পছন্দ করবে না, আমি নাকি দেখতে অনেক বাজে, আমি নাকি কেউ প্রপোজ করবে না, ভালোবাসবে না। তাই তুমি এখন আমায় প্রপোজ করবে, আর এর পিক নিয়ে আমি ওকে দেখাবো। না, আমি পারবো না। আমি কি পাগল নাকি? না ভাইয়া, তোমাকে পারতেই হবে। বললাম না করতে পারবো না। ভাইয়া, কান্না শুরু করে দিল। এ কি সেই কান্না? আপনারা তো জানেনই, এই মেয়েদের ন্যাকা কান্না ভালোই করতে পারে। ওর কান্না তো থামার কোনো নামই নেই। প্রায় 10 মিনিট পর আর সহ্য করতে না পেরে বললাম, আচ্ছা কান্না থামা, আমি আমার এক ফ্রেন্ডকে বলতেছি। না ভাইয়া, তোমাকে করতে হবে, অন্য কেউ করলে হবে না ভাইয়া। আমি কেন? যে কেউ করলেই তো হবে। তোর তো শুধু পিকের দরকার, তাই না? না ভাইয়া, আমি এত কিছু বুঝি না। তুমি এখন আমায় প্রপোজ করবা, না করলে আমি আবার কান্না করব, বললাম কিন্তু। তারপর আর কি, কোনো উপায় না পেয়ে প্রপোজ করতেই হবে। তারপর আমি বললাম, কি দিয়ে করব? কি দিয়ে মানে? গোলাপ ফুল দিয়ে করবা? আমি কি গোলাপ দিয়ে? আমি এখন গোলাপ কই পামু? তোমার আনা লাগবে না, ওই দেখো টেবিলে গোলাপ ফুল রাখা আছে, গিয়ে নিয়ে আসো। তারপর আমি ওখানে গেলাম, গিয়ে দেখি 7 রকমের গোলাপ ফুল রাখা। একটা আনলাম। তারপর ওকে বললাম, আমি পারবো না তোকে প্রপোজ করতে, আমার লজ্জা লাগে। তোমার কিসের এত লজ্জা শুনি? না মানে আগে কখনো কাউকে করিনি তো তাই। আমি এত কথা বুঝি না, এখন আমায় প্রপোজ করতে হবে, না হলে আমি আবার কান্না শুরু করব। আমার আবার মেয়েদের এই ন্যাকা কান্না ভালো লাগে না। তারপর আর কি, অনেক ভেবে একটা বুদ্ধি বের করলাম। তারপর আমি ওর একজন বন্ধু, মানে যে পিক তুলবে, তাকে বললাম, শোনেন না মানে। তারপর আমি ওকে আমার পকেট থেকে রুমালটা বের করে দিয়ে বললাম, এই নেন, এটা আমার চোখে বেঁধে দেন। আর আমি হাঁটু গেড়ে বসলাম। তারপর ওই ছেলেটা আমার রুমাল দিয়ে চোখ বেঁধে দিল। আমি হাঁটু গেড়ে বসে আছি। তার 1 মিনিট পর কিছু একটু অনুভব করলাম যে আমার হাতে কেউ স্পর্শ করছে। তারপরও যখন আমার চোখের বাঁধন খুলছিল, তখন আমার কেমন যেন একটু অনুভব হচ্ছিল। কেমন হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না, কারণ কাউকে কোনোদিন প্রপোজ করিনি, তাই আইডিয়া নেই। তারপর যখন আমার চোখের বাঁধন খুললো, তারপর আমি যা দেখলাম, আমি দেখি একটু দূরে রিয়া দাঁড়িয়ে আছে, আর আমার সামনে দাঁড়িয়ে আছে আরোহী। তারপর আর কি, আমি সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেলাম। রিয়া আমায় দেখতে পেয়ে সাথে সাথে বাসায় চলে গেল, আমায় কিছু বললও না। আমি কিছু না বলে সেখান থেকে চলে আসি। আরোহী অনেকবার ডাক দিলেও তা শোনেনি। অতবার বাসায় এসে গোসল করে যখন খাবার খেতে বসি, তখন আমার আঙ্কেল এসে হাজির। কিরে নীল, কোথায় ছিলি? তোরে তো আমি খুঁজছিলাম একটা কাজের জন্য। কিসের জন্য? তুই যদি আমার কিছু ফাইলগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে, এগুলো যদি একটু নতুন করে নোট করে দিতি,
আর শোন, অন্য কাউকে দিয়ে করালে দরকার নাই, তোকেই করতে হবে। আর কিছু হিসাব বাকি আছে, এইগুলোও করে নিস। তুই ছাড়া এইসব কাজ আর কেউ করতে পারবে না। আমি জানি সময় একদিন, তারপরও আমি আবার ঢাকায় যাব। তারপর আর কি, আজ সারা দিন রাত এবং তারপর দিন দুপুর পর্যন্ত এইগুলো করলাম। তারপর খাবার, গোসল, এর মাঝে একটু রেস্টও নিলাম। আজ আর মোবাইল ব্যবহার করতেই পারিনি। আঙ্কেল এই প্রথম কোনো নোট করতে দিয়েছে, তা ভালোভাবে না করলে রেগে যাবে, আর আমি ওনাকে বেশি ভয় পাই। আর এইগুলোর অনেক হিসাব, মানে অঙ্ক, আর আমার এসব হিসাব করতে ভালোই লাগে, তাই আনন্দের সাথে করে নিলাম। আমার কোনো রকম কষ্ট হয়নি, কারণ এইগুলো শুধু হিসাব ছিল, আর কিছু লেখা ছিল। তারপর দুপুর 3টায়। নীল, কোথায় তুই? এই তো মা। শোন, আমরা সবাই একটা বিয়ে বাড়িতে যাব, দাওয়াত আছে, চল। কোথায় মা? গেলে দেখবি। আমি আর কোনো কথা বললাম না। আমার আবার ঘোরাঘুরি করতে ভালো লাগে, ওইখানে গিয়ে একটু ঘুরতে পারবো তাই চলে গেলাম। আমি, মা আর আঙ্কেল, বাড়ির সবাই। আমার বোন বাড়িতে নেই আজ 2 দিন ধরে। ওরা নাকি আন্টির বাসায় থেকে যাবে, আন্টির সাথে। তারপর আমরা একটা কমিউনিটি সেন্টারে চলে আসলাম। আসার সাথে সাথেই আমাকে একটা রুমে নিয়ে আব্বু, আঙ্কেল আর বাবা, ওরা 3জন যা বলল আমি কোনোদিনও ভাবতেই পারিনি। শোন, আজকে তোর বিয়ে, এই নে, এই পাঞ্জাবিটা পরে নে। আর হ্যাঁ শোন, তোর বিয়ে এখন ধুমধাম করে করিনি, পরে আবার ধুমধাম করে করব। এখন এভাবেই হবে। এটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কিছু বলার সুযোগ পেলাম না। আমি আর কোনো কথা শুনতে চাই না। 5 মিনিটের ভিতরে পাঞ্জাবিটা পরে বাইরে আয়। তারপর বাবা আর আঙ্কেল চলে গেল। তারপর আমার ফুফাতো ভাই রাব্বি আসলো আর লুচ্চা হাসি দিতেছে। তারপর দেখি আমার সব ফ্রেন্ড আবির, নাইম, সাব্বির, ওরাও চলে আসলো। কি রে, তোদের আবার কে খবর দিল? ও মা, শালা তো দেখি লোকায় লোকায় কাজটা সেরে ফেলতে চাইতেছে। তার মানে কি আমরা আসতে পারি না নাকি? শোন, আমি এখন ঝগড়া করার মুডে নাই। আগে বল, তোদের কে খবর দিল? শালা তোর মা। কোন দিন বললো? এই তো কালকে রাতে। এটা শুনে আমি তো শেষ। আজ আমার বিয়ে আর আমি জানতাম না। হায় রে কপাল। আচ্ছা, বিয়েটা হচ্ছে কার সাথে? তোরা কি তোর ভাবিকে দেখেছিস? আরে হ্যাঁ, দেখছি রে, পুরায়। দেখ থালা, ফাজলামো করিস না। এটা কে আগে বল। বিয়ের পর বাসর রাতে ইচ্ছে মতো দেখিস। এখন তাড়াতাড়ি পাঞ্জাবি পর, না হলে মামা কোন সময় আবার আয়সা পড়ে। দূর, আমি বিয়ে করবো না। আমি ভাইগা যাবো, চিনি না জানি না, আর ওই মেয়েকে বুঝে আমি বিয়ে করবো? এই বলে আমি একটা রুমের জানালার কাছে গিয়ে দেখলাম ওইখান দিয়ে নেমে সোজা রাস্তায় চলে যাওয়া যাবে। তারপর আমি জানালা দিয়ে নেমে গেলাম। দেখে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেল আমায় জিজ্ঞাসা করলো, কি রে, কোথায় যাস? আর তুই এই সময় এখানে কেন? তোকে না পাঞ্জাবি পরতে বলেছিলাম? না মানে আমি আগেই বলেছি ওনাকে ভয় পাই। আর আমি না, মানে আমার পুরো পরিবার ওনাকে ভয় পায়। আমার ছোট কাকাও বিয়ে করেছে, তারপর ওনাকে ভয় পায়। আসলে আমরা যে ভয় পাই তা নয়, ওনাকে ঘরে বাইরে বেশিরভাগ লোকই ভয় পায় একটু বেশি, কারণ উনি একটু রাগী। একটু বললেও কম হবে, অনেক রাগী। আর সবাই বলে আমি নাকি ওনার রাগটা পাইছি। উপরে রাগ থাকলেও ওনার মনটা খুব ভালো, যে একবার ওনার প্রিয় হতে পারবে সে মনে করেন রাজার হালে চলতে পারবে। যেমন আমি যেভাবে চলতেছি। খুব ভালোবাসি আঙ্কেল তোমায়, খুবই ভালোবাসি। সরি আপনাদের গল্পে ডিস্টার্ব করার জন্য। কি মানে করছিস? যা বল আর সোজা সাপটা বল। আমার এক ফ্রেন্ড আসবে। তো এটার জন্য তুই আসা লাগে নাকি? যে কাউকে বললেই তো হয়। আচ্ছা, ওর নাম কি বল, আমি গিয়ে নিয়ে আসি। এটা শোনার পর আমি তো অবাক। বাহ, অবাক হব না কেন? যে কেন কোনো দিন কাউকে সরি পর্যন্ত বলেনি, নিজের জীবন দিতে রাজি, তবু কাউকে কখনো কারো কাছে মাথা নত করবে না। আর সে বলছে নাকি আমার ফ্রেন্ডকে গিয়ে নিয়ে আসবে। কেমন পরিস্থিতি, কে না অবাক হবে বলেন? তারপর আমি বললাম, না চলবে, আমি গিয়ে রাব্বিকে বলি নিয়ে আসতে। আচ্ছা যা এখন। এই বলে আমি চলে এলাম। পাঞ্জাবি না পড়তে চাইলেও পড়তে হবে। তারপর আবার জানালা দিয়ে দেখলাম আঙ্কেল নেই। পরে ভাবলাম এখন পালিয়ে যাব। তখনই দেখি আঙ্কেলের অনেক বন্ধু, মানে বড় বড় রাজনীতির নেতা, এক কথায় অনেক গণ্যমান্য লোক আসছে। আসলে উনি রাজনীতি করে, তাই মনে হয় সবাইকে ইনভাইট করেছে। তারপর আমি ভাবলাম এখন যদি পালিয়ে যাই তাহলে ওনার অসম্মান হবে, আর এটা উনি কোনোদিনই সহ্য করতে পারবে না। তারপর এই বিষয়টা রাব্বির সাথে শেয়ার করায় রাব্বি বলল, শোন মামা, তোর জন্য কি না করেছে। ছোটবেলায় থাইকা যেটা চাইছিস ওটাই পাইছোস। আমায় বল, এমন কি কোনো দিন হয়েছে যে তুই একটা জিনিস চাইছোস কিন্তু পাস নাই? আমায় বল। না এমন হয়নি। তাহলে কেন এমন করছিস? ওনার সম্মানের দিকে দেখ, এখানে অনেক গণ্যমান্য লোকজন আছে, প্লিজ তুই এমন করিস না। আমি ওনার জন্য আমার জীবনটা কোরবানি করব নাকি?
এত আগামের উইকেটটা পড়তে দেওয়া যাবে না রে ভাই। অবশেষে কোনো উপায় না পেয়ে তৈরি হয়ে গেলাম। তারপর আমাকে নিয়ে একটা জায়গায় বসানো হলো। আমার বসতে অনেক কষ্ট হচ্ছিল, অনেক মেয়ে ছিল, হয়তো ওইগুলো সব আমার শালি হবে। যাক, কোনো মতে বসে গেলাম। তারপর দেখি আভির, আমার ফ্রেন্ড, মেয়ে পটাতে ব্যস্ত। শালা লুচ্চার ভালো হলো না, আমার এখানে একা রেখে চলে গেল। ও একটা মেয়ের সাথে কথা বলতেছে, আর রাব্বিকেও খুঁজে পাচ্ছি না। শালাগুলো আমাকে একা রেখে চলে গেল। আর কে যেন পেছন থেকে অনেকগুলো কিলঘুষি মারতেছে। আমার মনে হয় কোনো মেয়ে এমন করতেছে। একজন তো পুরা সুই দিয়ে আমার পিঠে মেরে দিল। তখন অনেক ব্যথা পেলেও লোক লজ্জায় কিছু বলতে না পারা আমি মনে মনে বলছি, শালা বিয়ে নাকি এটা, শব্দ সই নাই মাভির। রাব্বি, শালা তোদের বিয়েতে দেখবি আমারও সময় আসবে, শালা কোথাকার। আর এদিকে মেয়েগুলোর অত্যাচার তো আছেই। যাকগে, দীর্ঘ 3 ঘন্টা পর বিয়ের কাজ শেষ হলো। আমাকে গাড়িতে বসিয়ে দিল। তারপর আমি বসে ভাবতে থাকলাম, কি থেকে কি হয়ে গেল। আসলাম বিয়ের দাওয়াত খেতে, আর নিজে বর হয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাচ্ছি। তারপর আবির, নাইম, রাব্বি, ওদের আগমন। মামা, তোর শালিগুলো সেই রে, 3টা নাম্বার নিয়েছি। শালা আর কয়টা লাগবো নি, আমি এনে দেই। শালা বাড়িতে আয়, তারপর বোঝামো। মামা, একটা কথা আমার মাথায় ঢুকতেছে না। বিয়ের সময় সব মেয়ে কান্না করে, এই তো দেখি নাচতে নাচতে আসতেছে। মামা, একটুও কান্না করে নাই, আরও হাসতে আছে। এটা শোনার পর আমি শেষমেশ সেই মেয়ে আমার জীবনটা তেজপাতা করে দেবে, আমি শিওর। আবির কি লুচ্চা মেয়েরে বাবা, একটু কান্না করে নাই। এসব ভাবতে ভাবতেই ও মানে আমার হবু বউ এসে আমার পাশে বসলো। আরেকটা মেয়ে, ওটা মনে হয় ওর বন্টন হবে হয়তো। ও মা, এই মেয়ে আমার গায়ের সাথে এভাবে ঘেঁষে বসে আছে কেন? আমার অবস্থা তো পুরো শেষ। এর আগে কখনো এত কাছে কোনো মেয়ে আসেনি। আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। খুব কষ্ট হলেও বসে চলে এলাম বাসায়। চলার পথে একটা কথাও বলিনি। তারপর বাড়িতে এসেই আমি আমার বাড়ি এসে নিজেও চিনতে কষ্ট হচ্ছে, কেননা এত সুন্দর করে সাজিয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আবার একটা প্যান্ডেলও করেছে, পুরো বাড়ি লাইটে একদম মরিচিকাবাদ। পুরো বাড়িকে লাইট দিয়ে একদম সাজিয়ে রেখেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত কম সময়ে কীভাবে এগুলো করলো। যাই হোক, আমার কিন্তু ভালোই লাগছে। তারপর সব নিয়মকানুন শেষ হলে আমি গেলাম ফ্রেশ হতে। গোসল করে নিলাম। আমার এটা স্বভাব, কোথাও থেকে বাড়িতে আসলে গোসল করতে হয়, তাই ওয়াশরুমে গেলাম। আমার যখন মন খারাপ থাকে আমি তখন ওয়াশরুমে গিয়ে কান্না করি এবং কল ছেড়ে বসে থাকি। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ বসে থাকি। আজ আরও বেশি বসে থাকার কথা, কিন্তু পারলাম না। এসে দেখি আবির, নাইম, রাব্বি দরজা প্রায় ভেঙে ফেলার উপক্রম। তারপর আমরা 4 জন ছাদে চলে গেলাম। যাওয়ার পর, কিরে আজ তো উইকেটটা পড়ে গেল। এই বলে 3 জন লুচ্চার মতো হাসতে লাগলো। আজকে মামা খেলা হবে। আরে না মামা, আজকে কোনো টেস্ট ওয়ারিফাই হবে না, T20 OT10 ও আজ হবে। নতুন খেলাটি প্রাইভ মামা, জ্যাকা নাকা। মামা টেনশন নিও না, এই তো তোমার জন্য কাকলি ফার্নিচার থাইকা সবচেয়ে বেশি দামি খাটটা আনছি। দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। কোন সময় আনলি? কিরে, এটা শুনে মনে হয় খুশি হইলি? খুশি হবে না মামা, আজ বললাম না শুধু খেলা হবে। এই বলে 3 জন হাসতে লাগলো। তোরা যাই বলিস না কেন, এমন কিছু হবে না। এত কথা বইলা না, এমন মেয়ে কাছে থাকলে বুঝি তুমি নীল কিছু করবে না। আরে শোন, তোরা জানোস না, না করতে ও ও ও পারে রাগ করে নিয়ে, তোদের ধারণা নাই। ওরা এসব কথা বলছিল, আমার কাছে একদম বিরক্ত লাগছিল। তাই না পেরে চলে গেলাম নিচে গিয়ে দেখি আমার আজ পুরো দুনিয়াটা স্বার্থপর মনে হচ্ছে। আমি একটা ছেলেকে 500 টাকা দিলাম, দিয়ে বললাম 2 প্যাকেট সিগারেট নিয়ে আসতে। তারপর সিগারেট এনে দিলে পকেটে রেখে দেই। রাতে খাওয়া দাওয়া করে কিছু সময় পর নাইম, আবি, রাব্বি ওদের সাথে আড্ডা দিতেছিলাম। তখন আম্মুর আগমন। কিরে, তুই এখনো যাস নাই? ঘরে মেয়েটা কোন সময় থাইকা ঘরে একা একা বসে আছে। হ্যাঁ আন্টি, কোন সময় থেকে বলতেছি যা, ভাবি একা বসে আছে, আজকে যা, আড্ডা তো সব সময়ই দেই। তোর বাবা তোরে ডাকে। তারপর চলে এলাম নিচে। কিরে, তুই এখনো ঘরে যাস নাই? না, সব ভয় কাটিয়ে না যাই আর জামই নয় ঘরে। যতক্ষণ ওই রুম থেকে বাহির না হবে ততক্ষণ জামই না। কি বললি তুই? তারপর আমি ভয় পেয়ে গেলাম, আর কোনো উপায় না পেয়ে বলে দিলাম, আপনি না বলেছেন আমার বিয়ের রাতে আমাকে বাইক গিফট করবেন। তুই কি আমায় বলার সময় দিছোস নাকি?
এই নে বাইক, এর চাবি। তুই যে বাইক পছন্দ করে রাখছিলি ওইটাই এনে দিয়েছি, আজকেই আনছি। কি আপনারা বুঝতেছেন না তো? আসলে বাবা বলেছিল আমার বিয়েতে আমাকে একটা বাইক গিফট করবে আর বইয়ের কাবিনের টাকাটা দিয়ে দেবে। কারণ আমি আগেই বলেছি বাইক আর কাবিনের টাকা না পেলে আমি ঘরে যাব না। তাই বাবা আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে। তারপর বাবা আমায় 5 লাখ টাকা আর বাইকের চাবি দিল। আমি বাবাকে বললাম বাইকটা একটু চালিয়ে আসি। কি এত রাতে বউকে একা রেখে তুই বাইক চালাতে যাবি? যা ঘরে যা। তারপর নরম গলায় বাবা বলল, শুন, বিয়ে মানুষ একবারেই করে, মানুষ বিয়ে বারবার করে না। আর এই রাতটা সবার জীবনে একবারেই আসে। হয়তো এখন এই রাগের কারণে অন্য কিছু ভাবছস, কিন্তু এক সময় এই রাতটার জন্য আফসোস করবি। যা এখন ঘরে যা। কেন জানি ঘরে যেতে আমার ভয় হচ্ছিল। তারপর সব ভয় দূর করে বুকে একটু সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পর দেখি আরোহী আমার সামনে দাঁড়িয়ে আছে। আরও আমাকে ঘরের ভিতর যেতে দিচ্ছে না। কেন দিচ্ছে না আপনারা বুঝতেছেন না? তাহলে শুনুন। ভাইয়া, আগে টাকা 5,000 দাও, না হয় ঘরের বাইরে থাকো। তোমাকে আজকে বাসও করতে হবে না। ওকে বাই, তোরা থাক। আমার এই ঘরে থাকার কোনো ইচ্ছা নাই। আমাকে এক প্রকার জোরপূর্বক ঘরে পাঠানো হয়েছে। ওকে, আমি চললাম। ওকে, তোমার টাকা লাগবে না, অভিশাপ দিলাম, আজকে বিলাই মারতে পারবা না। বিলাই মারি বা না মারি তাতে তোর কি? এখন যাবি নাকি আমি চলে যাব? যাচ্ছি বাবা, আর যেন সহ্য হচ্ছে না। এই তুই কি বললি? বুঝলাম না। আজ এত সাহস কোথায় থেকে আসলো আমার সাথে কথা বলার জন্য? হ্যাঁ, ইদানিং দেখছি কিছু বলি না বলে তুই অনেক খারাপ হয়ে গেছিস। না তেমন কিছু না, একটু মজাও কি করতে পারবো না আজকের দিনটিতে? দেখ, আমি আছি আমার জ্বালায় আর তুই আসিস তোর মজা নিয়ে। আচ্ছা তোমরা থাকো, আমরা যাই। এই বলে ওরা সবাই বের হয়ে যেতে লাগলো। মনে মনে ভাবলাম, কিরে ও টাকা না নিয়ে কীভাবে চলে যেতে পারে? আসলে বিয়ে তো আর আমি বারবার করব না, এটা তো হক পাওনা টাকা, থাক দিয়ে দিই। তারপর আমি বললাম, এই দাঁড়া, টাকা নিয়ে যা। দিবা? কত? বেশি না, 5,000 হলে চলবে। তারপর 5,000 টাকা দিয়ে দিলাম। ভাইয়া, তোমাকে মুরগি বানাই দিলাম। মানে? মামা আমাদেরকে 10,000 টাকা দিবে, আমাদেরকে ঘরটা সাজানোর জন্য এবং ফুলের জন্য। তাহলে আমার থেকে আবার নিলি কেন? কই নিলাম আমি, তুমি তো জোর করে দিলা। কি এত বড় মিথ্যা কথা? এই বলে ওরা সবাই চলে গেল। তারপর আমি 5,000 টাকায় চলে গেল। কেন এত মায়া দেখাতে গেলাম? ভাল লাগে না। আমার খুব পানির পিপাসা পায়। আমি অন্য রুমে গিয়ে পানি খেয়ে তারপর 5 মিনিট পর যখন রুমে প্রবেশ করলাম, সাথে সাথে কে যেন এসে আমায় সালাম করলো। আমি দূরে সরে গেলাম। ও মা, এ তো দেখি রিয়া। এই বজ্জাত মেয়ে, আপনি এখানে কেন? আমি এখানে থাকবো না তো কে থাকবে? মানে? আমার সাথে আপনার বিয়ে হয়েছে আর এখন থেকে আমি আপনার বউ, তার মানে এই রুমটা এখন আমার। কি একদিন আপনি আমার রুমটা আপনার করে নিলেন? আর তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি না, আর আমি আপনাকে কখনো বউ হিসেবে মানতে পারবো না। আপনি পারবেন না, আপনার বাপ পারবে, আপনার 14 গোষ্ঠী পারবে। এই মেয়ে, মুখ সামলে কথা বলেন। এমনিতে আমার পরিবার নিয়ে কথা বলে আমার খুব রাগ হয়, কিন্তু এখন রাগ করা যাবে না। এই মেয়ে যে, তার সাথে ঝগড়া করার কোনো মুড এখন আমার নেই। আচ্ছা, আমাদের বিয়েটা এভাবে হলো কেন? আর আমার বিয়ে আমি জানলাম না কেন? আপনি জানেন নাই তো কি হয়েছে? আমি তো আগে থেকেই জানতাম। মানে? তাহলে শুনবেন কেন আপনি জানেন নাই? শুনবো, বলেন। তাহলে শুনেন। আরোহী আপনাকে ভালোবাসে, কিন্তু বলার কোনো সাহস পায়নি, তাই ওই এমনভাবে আপনাকে দিয়ে প্রপোজ করাইছে। আর ওই দিন আমি সব জেনে ফেলছি, ওদের কথা সব আমি শুনছি, আর আমার এটা সহ্য হচ্ছিল না। তাই আমি একটা শয়তানি বুদ্ধি বার করলাম। তারপর আমি আমার বাবাকে বললাম যে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, আর সেটা তুমি প্রকাশ করতে চাও না, তাই বলে দিলাম। তারপর বাবা তোমার বাবার সাথে কথা বলে আমাদের বিয়েটা এমনভাবে দিয়ে দিল। কি? শোনেন নাই এতক্ষণ কি বলছি? এত বড় মিথ্যা? আর আপনি বা কেন আমায় বিয়ে করলেন? আসলে প্রথম দিন আপনার সাথে আমার ঝগড়া, তারপর রাস্তায় আপনার সাথে দেখা, তারপর আপনি আমায় সাহায্য করলেন, যদিও আমার উপর রেগে যান। সব মিলিয়ে আমি আপনার প্রেমে পড়ে যাই, আর তার মাঝখানে আরোহী চলে আসলো, তাই আমাকে এই বুদ্ধিটা ব্যবহার করতে হয়েছে। তা না হলে আমি আপনাকে হারাতাম, আর আমি আপনাকে ছাড়া বাঁচব না। এসব কিছু শোনার পর আমার মাথা এমন গরম হলো যে ও আমায় ভালোবাসে বলে আমার জীবনটা পুরো তছনছ করে দিল। এই বলে আমি আমার রাগটা কন্ট্রোল করতে না পেরে দিলাম দেয়াল এক ঘুষি।
ঘুষিটা অনেক জোরে দিছি, আর আমার হাতটা কেটে গেছে, হালকা রক্ত বেরোচ্ছে। আর এটা দেখে রিয়া যখন আমার হাতটা ধরে, তখন আমি ওকে বললাম, এই আমার হাত ছাড়ুন, আপনাকে কে সাহস দিছে আমার হাত ধরার জন্য? কথাটা একটু ধমক দিয়ে বললাম। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে গেলাম বেলকনিতে। তারপর ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল? আমার জীবনটা তো ভালোই কাটছিল, কি এমন দোষ করলাম যার জন্য আমার এমন দিন দেখতে হলো? সব শেষ হয়ে গেল, আর যেন পুরো দুনিয়াটা আমার কাছে স্বার্থপর মনে হচ্ছে। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলাম। বের করে অনেক সময় ধরে ভেবে যখন সিগারেটটা ধরালাম, তখন একটু ধোয়া যখন আমার মুখে গেল, কাশতে কাশতে শেষ। ধ্যাত, কি বাজে! এইগুলোরও মানুষ খায়? দূর, এগুলো কিভাবে মানুষ খায়? তারপর অনেকক্ষণ কাশতে লাগলাম। ভাবলাম রিয়া হয়তো পানি নিয়ে আসবে, কিন্তু সে পানি নিয়ে আসেনি। কি মেয়ে রে বাবা, দেখতেছে কাশতেছি, কোথায় পানি নিয়ে আসবে? তা না। তারপর যখন কাশি থামলো, রুমে গিয়ে দেখি পানি রাখা আছে। আমি গেলাম, গিয়ে দেখো মা, রিয়া কান্না করতেছে একদম বাচ্চা মেয়েদের মতো। এই, আপনি কান্না করতেছেন কেন? হ্যাঁ? ও মা, এই মেয়ে তো আমার কথা একদম শুনতেছেই না, কান্না করেই যাচ্ছে। আপনি কান্না করেন, আমি চললাম। এই বলে যখন চলে আসতে লাগলাম, তখন রিয়া বলল, এই দাঁড়া, তুই কই যাস? আমায় কষ্ট দিতে তোর খুব ভালো লাগে, তাই না? তুমি তো এতক্ষণ কান্না করলা, এখন ভালো হয়ে গেলা? এটাই হলো মেয়েদের ন্যাকা কান্না। মানুষকে ইমপ্রেস করার জন্য তাদের ন্যাকা কান্নাটা ব্যবহার করে। এই, আপনি আমায় তুই তোকারি করে কথা বলেন কেন? যাকে ভালোবাসবো তাকে যা ইচ্ছা তা বলা যায়। অনেক কিছু জানেন তো দেখি। যাই হোক, আমাদের কোনো বাসর টাসর হবে না। আপনি সবাই গিয়ে ঘুমান, আমি আমার বিছানায় ঘুমাবো। সরেন, আমার ঘুম পাচ্ছে। ওই, বাসর রাতে কেউ ঘুমায় নাকি? না, ঘুমায় না, সারা রাত জেগে থাকে। আর তাছাড়া অন্যরা না ঘুমালেও আমি ঘুমাবো, কারণ এই বাসর রাত আমি মানি না। কেন মানেন না? আমি দেখতে এতই খারাপ নাকি? তা জানি না, অমন দেখিনি আপনাকে। আপনাকে দেখতে কি কেউ নিষেধ করছে? কেউ নিষেধ করেনি। তাহলে দেখতে সমস্যা কি? নিজের বউকে নিজে দেখবেন না তো কে দেখবে? এত কথা বুঝি না, আপনি ওই সোফায় গিয়ে শুয়ে পড়ুন। না, আজকে থেকে এই বিছানা আমার 50% আর 50% আপনার। আমার 50%-এ আমি থাকবো। আপনার বিছানায় থাকতে হলে আপনি ওই 50%-এ থাকেন। না না, আমার আপনার সাথে থাকার কোনো ইচ্ছে নাই। আপনি ওই সোফায় যান। না, আমি যাব না। আর আপনি থাকতে হলে এখানে থাকেন, না হলে সোফায় গিয়ে শুয়ে থাকেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম সোফায়, একটা বালিশ নিয়ে। তারপর দেখলাম রিয়া আমার দিকে করে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি ওকে দেখতে লাগলাম। আসলে মেয়েটা খুব সুন্দর, মায়াবী, চোখ, নাক, মুখ, ঠোঁট, এক কথায় পিচ্ছি মেয়ে যেন শুয়ে আছে। আসলে পিচ্ছিদের মতো শুয়ে আছে, দেখতেও খুব অপূর্ব লাগছে। আগে ওকে এমনভাবে কখনো দেখিনি। ওর ওই মায়াবী চোখ যেন আমাকে ওর খুব কাছে যাওয়ার জন্য ডাকছে। কিন্তু না, আমি যাব না, এত তাড়াতাড়ি দুর্বল হলে চলবে না। তারপর আমি ভাবতে লাগলাম, আসলে মেয়েটা দেখতে ততটা খারাপ না, তবে মনটা অনেক ভালো। যদিও মেয়েটা একটু রাগী আর একটু লুচ্চা টাইপের, তবে আমার সাথে লুচ্ছামি করেনি। সে জানে আমার সাথে এসব করলে ওর খবর আছে, তাই এসব কিছু করেনি। আবার ভাবতে লাগলাম, মেয়েটার তো কোনো দোষ নেই। আমি কি এটা ঠিক করছি নাকি কোনো অন্যায় করতেছি? এই মেয়েটার সাথে এসব ভাবতেছি। ও মা, এ কি? তারপর ওর দিকে ঘুরে যা দেখলাম, আমি তো পুরো টাসকি খেলাম। আর খাবোই না বা কেন? ও তো এত সময় ধরে ঘুমিয়েছিল, এখন থেকে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে এক মায়াবী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি তা দেখে শেষ। আর সেটা বড় কথা না, বড় কথা হলো ওর শাড়ির আঁচলটা ছাড়া, আর যার ফলে কিছু একটা দেখা যাচ্ছে। সবাই বলে ফ্রি ফায়ারের গেমে নাকি হেডশুটে 200 স্পেয়ার। আমার দাদা বলে মেয়েদের ওই জায়গায় তাকালে নাকি 1000 ড্যামেজ দেয়। আমি ওই রূপে মুগ্ধ। আমি চোখ সরাতে পারছি না, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ অন্যদিকে নিয়ে বললাম, এই কি করছেন? দেখা যাচ্ছে তো। কি দেখা যাচ্ছে? ওই যে আপনার ওইটা। ওইটা মানে কি? আরে গাধা, আপনার শাড়ির আঁচলটা ঠিক করেন, নাভি আর পেট দেখা যাচ্ছে। পাগল, দেখা গেলে কি হয়েছে? আমার পেট আমার স্বামী দেখবে না তো কে দেখবে? আজ থেকে তো আপনি আমার স্বামী, সো আজ থেকে আপনিই শুধু দেখবেন। এই কী সব আজে বাজে কথা বলতেছেন, সরেন এখন। আর আপনি ঘুমিয়ে গেছিলেন তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে ঘুমান। আসলে আসলে কি? শাড়িটা না খুব ভারী, এটা নিয়ে ঘুমাতে পারবো না। তো এটা নিয়ে ঘুমোতে না পারলে এটা পড়তে কে বলেছে? এটা কি আমি পড়ছি নাকি? না, এটা আপনি পড়েননি, এটা আমি পড়ছি। পাগল কোথাকার। এই, আপনি আমাকে পাগল কেন বললেন? আমি তো আপনার পাগলি। এই শোনেন,
এত রাতে আপনার সাথে ঝগড়া করার কোনো মুড নেই, যান গিয়ে ঘুমান। বাসর রাতে বরের সঙ্গে ঝগড়া করার মজাই আলাদা। এটা পরে ঘুমাতে পারবো না। তাহলে এটা চেঞ্জ করে অন্য একটা কিছু পরে ঘুমিয়ে পড়ুন। এটাই তো করছি, কিন্তু পারতেছি না। শাড়ি পরতে পারে না তো পারেনটা কি? শাড়ি পরতে পারে না, আবার বিয়ে করার শখ জাগে। আমি পারি না তো কি হয়েছে? আপনিও তো পারেন না। কে বললো আমি পারি না? কে আবার কানে শুনে না? আমি বলছি আপনি শাড়ি পরাতে পারেন না। আমি পারি। তো পারলে আমায় পরিয়ে দিন তো। আমার আর খায়া আদায় কাম নাই, আপনাকে আমার শাড়ি পরিয়ে দিতে বয়ে গেছে। পারলে এনা পরিয়ে দিতেন। পারলে ঠিকই পরিয়ে দিতেন। পারেন না বলেই তো দেন না, মিথ্যাবাদী। এই মুখ সামলে কথা বলুন। আমি মিথ্যাবাদী না, আর আমি মিথ্যা পছন্দ করি না। তাহলে শাড়ি পরিয়ে দেন। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, যা শালার, নিজেই নিজে জালে ফেসে গেলাম। এখন শাড়ি না পরিয়ে দিলে আবার কি না কীভাবে, ধ্যাত, ভাল লাগে না। তারপর ওকে বললাম, এই যে শোনেন, আমার পকেট থেকে রুমালটা বের করে দিয়ে বললাম, এই নেন, এটা আমার চোখে বেঁধে দেন। চোখ বেঁধে দেবো কেন? বুঝেন না কেন? না। ও, আপনার সাথে কানামাছি খেলবো। ও, সেটা আমার খুব ভালো লাগে খেলতে, কিন্তু কথা হলো কেউ খেলে না। দূর, হেল্লা, কোন পাগলের পাল্লায় পড়লাম। হেল্লা, উপর থেকে দড়ি ফালাও, আমি উপরে উঠে যাই। তারপর ওই পাগলের থেকে আমারে বাঁচাও। এই চুপ, আমি কি চোখ খুলে আপনাকে শাড়ি পরাবো নাকি? তা না হলে কি? দূর। তারপর নিজে নিজে রুমালটা দিয়ে চোখ বেঁধে তাকে শাড়ির আঁচলটা দিয়ে বললাম, নেন, এটা গুজে নেন। আপনি গুছিয়ে দিতে পারেন না? এই, এবার কিন্তু বেশি হচ্ছে। আপনি নেবেন নাকি আমি ঘর থেকে বাইরে হয়ে যাব? নিচ্ছি। এত রেগে যান কেন? তারপর যান, ঘুমান, বাই, গুড নাইট। এই বলে আমি আর কিছু বলিনি। তারপর আমি আমার জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। তখন রিয়া বলল, এই শোনেন না। কি? রেগে যাবেন না তো? এত ঢং না করে বলেন কি বলবেন। কি আমি ঢং করি? না না, আপনি ওই টাইপের না, একদমই না। এটা বলে দিলাম। ওর সাথে ঝগড়া করার চাইতে কোনো মতে বুঝিয়ে দেওয়া অনেক ভালো। কি জানি বলবেন? আসলে আপনি যদি কিছু মনে করেন, বিছানায় থাকতেন যদি, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাতাম। আসলে আমার অনেক শখ ছিল যে বাসর রাতে স্বামীর বুকে মাথা রেখে আমি ঘুমাবো, কিন্তু আপনি তো আমার সাথে থাকতে চান না। পারবো না আপনার ইচ্ছা পূরণ করতে, তার জন্য সরি। এটা বলার সাথে সাথেই ওর মুখের হাসিটা নিমিশেই চলে গেল। যাই হোক, সেটা আমার ভেবে লাভ কি? যান, গিয়ে ঘুমান। আসলে আমার অসুবিধা হচ্ছিল ঘুমাতে। তারপরে আমি সোফায় গিয়ে শুলাম। কিছু সময় পর নিশ্চুপ। তারপর ইয়ে বলে উঠল, হেই, ঘুমিয়ে গেলেন নাকি? ঘুমিয়ে গেছি, আর কথা বলেন না। কালকে আবার অনেক কাজ থাকবে। আপনাকে বলে লাভ কি? আপনি তো আর কিছু করবেন না, শুধু শুধু বসে থাকবেন। প্লিজ দয়া করে এখন আমায় ডিস্টার্ব করেন না। এটা বলায় রিয়া কি জানি বিড়বিড় করলো, ঠিকভাবে শুনতে পাইনি। তারপরে কি হয়েছে আমি বুঝতে পারিনি। ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রিয়ার ডাকে। সকালবেলা, এই উঠুন, এই উঠুন না, ভাবি ডাকতেছে। এইভাবে কি হলো? সকাল সকাল ডিস্টার্ব করো কেন? যাও তুমি তোমার কাজে। তারপর আর কোনো কথা হয়নি। ঘুমানোর চেষ্টা করলেও আর ঘুমাতে পারিনি। উঠে গেলাম। উঠে দেখি ওমা 7:20 বাজে। ঘুম থেকে উঠে বললাম, এই, আমি না আসার আগ পর্যন্ত দরজা খুলবেন না। এই বলে আমি আমার শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে যাব। ঠিক তখনই রিয়া বলে উঠলো, এই এত সকাল কেন গোসলে যাইতেছেন? রাতে তো তেমন কিছুই হয় নাই, তাহলে কেন গোসলে যান? সেটা আপনাকে কেন বলবো? হ্যাঁ, আর শোনেন, এটা শুধু আজকে না, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে গিয়ে গোসল করি, তারপর বাকি কাজ। তাহলে শোনেন, আমরা দুইজন ছাড়া তো কেউ জানে না যে কাল রাতে আমাদের মাঝে তেমন কিছু হয়নি। সেটা শুধু আমরা দুজন জানি, তাছাড়া আর কেউ জানে না, বুঝলেন? আর শোনেন, আমার বাড়ির মা বাবা দাদা দাদু মানে সকল সদস্য এরা যদি শুনে যে গতকাল রাতে আমাদের মাঝে তেমন কিছু হয়নি, এটা শুনলে হয়তো তারা খুব কষ্ট পাবে, আর বিশেষ করে বাবা খুব কষ্ট পাবে। আর এটা আমার সহ্য হবে না। আর তাছাড়া আপনার বাড়ির লোক এটা শুনলেও খুব কষ্ট পেতে পারে, তাতে আমাদের দুজনের জন্যই কষ্ট হবে, বুঝলেন? আর আমি আমার বাড়ির সবার কষ্টটা সহ্য করতে পারবো না। এগুলো বলার পর রিয়া বলল, যতটা খারাপ ভাবছি ততটা খারাপ আপনি না। যাই হোক, এতই যখন বলছেন তাহলে রাতে আমাকে মেনে নিলেই তো পারতেন। এই শোনেন, কথা বাড়িয়ে লাভ নেই। আমি গোসলে গেলাম। তারপর গোসল করে বাইরে এসে দেখি ওমা, এ কি, রিয়া তো দেখি চুল মুছতেছে। আপনি গোসল করলেন কখন আবার? কেন? আমি তো গোসল খুব সকালে করে নিয়েছি, আর আপনি এটা এখন কেন বলতেছেন? আপনি গোসলে যাওয়ার আগে যখন আমার সাথে কথা বলছেন, ওই সময় দেখেন নাই আমি গোসল করছি কিনা? না মানে আসলে ওইভাবে আপনার দিকে তাকাইনি তো, তাই সেই সময় বুঝতে পারিনি।
তাকাবেন কেন? আর তাছাড়া আপনার কি আর সময় আছে আমাকে দেখার জন্য? আর সময় থাকলেই বা কি? আপনি তো ভীতু, আমার চোখের দিকে কখনোই তাকাবেন না। তাকালে যদি আবার আমার প্রেমে পড়ে যান। ইস কি ঢং, আমার বয়ে গেছে আপনার প্রেমে পড়তে। দেশে কি আর মাইয়াটা নাই? ঠাডা পড়ছে নাকি যে আমি আপনার প্রেমে পড়বো? এটা বলার সাথে সাথেই ওর হাসি ফোটানো মুখটা কালো হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, কি ভুল কিছু বললাম নাকি? ধ্যাৎ, আমারই ভুল ছিল, এটা বলা মনে হয় ঠিক হয়নি। তারপর নিশ্চুপ। এই, আপনি কি বললেন? বিয়ে করলেন আমায় আর প্রেমে পড়বেন অন্য কোনো মেয়ের উপর? হুম। একবার শুধু অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেন, আপনার চোখ আমি খুলে রেখে দিব, এই আমি বলে রাখলাম। আচ্ছা, দেখা যাবে তখন কে কি করতে পারে। এই শোনেন, আমি রিয়া না। এমন না বুঝলে যেটা আমার ওইটা অন্য কারো হতে দেই না, আর যেটা অন্যের সেটা আমি চাই না। ও সত্যি নাকি? হুম। তাহলে আমায় বিয়ে করলেন কেন? আমি তো অন্য কারো। অন্য কারো মানে? এত মানে বুঝতে হবে না। এই নীল সরকার, কান খুলে একটা কথা শুনে রাখুন, আপনি আমার না হলে আমি আর কারো হতে দিব না, বুঝলেন? ও তাই নাকি? তাহলে আমি আপনার হলে কি সবারই হতে দিতেন? মানে? আপনি তো বললেন আমি আপনার না হলে অন্য কারো হতে দিতেন না, তা আপনার হলে কি সবার হতে দিতেন? এই চুপ, লুচ্চা। আরে সঠিক কথা বললে গায়ে লাগে না, কথা বলার আগে ভেবে বলবেন। তারপর আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডাক দিলে খাবার খেতে চলে যায়। খাওয়ার সময়, আম্মু মাংসের বলটা এদিকে দাও তো। আর নয়, অনেকে খাইছেন, এবার আমি আমার বৌমাকে খাওয়াবো। কি বলো বৌমা? আম্মু, এবার থেকে সব আমি খামো। মনে মনে ভাবছি, এটা কি হলো? যেই মা আমাকে জোর করে খাওয়াতো আর সেই মা আমাকে খাবার দেয় না, এটা কি হলো? আমার জীবনটা তো একেবারে শেষ করে দিল এই মাইয়াটা। আম্মু, খাইয়ে দাও না। ওকে মা, এই নাও, হাঁ করো। তারপর আমি আর কিছু না বলে খাবার শর্টকাটভাবে শেষ করে চলে আসলাম আমার রুমে। এসে বসে রইলাম, মোবাইল হাতে নিয়ে কল দিলাম রাকিবকে, মানে যে আমার সাথে কাজ করে। কল দিলাম, রিং হচ্ছে। ওপাশ থেকে, হ্যালো। কিরে কই তুই? আসলে ও যে আমার সাথে কাজ করে এটা ওকে বুঝতে দেই না, আমরা বন্ধুর মতোই থাকি। শোন, তোর ছুটি 10 দিনের জন্য, তুই চলে যা তোর বাসায়। কি বলছো এসব? আমি এখন ছুটি নিতে পারবো না। কেন? কারণ তোর বাবা আমাকে আজ থেকে আগামী 10 দিন একটু বেশি কাজ করতে হবে নাকি, মানে তুই নাকি 10 দিন যাবি না। তুই আমাকে 1 মাসে যা স্যালারি দিতে তা 10 দিনের জন্য ডাবল দিয়ে দিচ্ছে, আর বলেছে সব কাজ আমি করতে। আর তোকে দিয়ে কাজ করালে নাকি আমার খবর আছে, তোরে 10 দিনের ছুটি দিচ্ছে। আমি এটা শোনার জন্য মোটেও রেডি ছিলাম না। তারপর একটু শান্ত হয়ে বললাম, আরে তুই টেনশন করিস না, সাইদ ভাইকে বলে দিছি, ও প্রতিদিন আমায় এসে কাজ বুঝিয়ে দিয়ে যাবে। তুই সব পারবি না তো, তুই বুঝবি না। তাহলে সাইদ ভাইয়ের বেতন আমি বুঝতেছি, তোরা কিছু পারবি না, যা। আরে টেনশন করিস না, তোর ব্যবসায় ক্ষতি হলে তা পূরণ করে দিব তোর বাবা। এটা শুনে ফোনটা কেটে দিলাম। দূর শালার, বিয়ে করে নিজের স্বাধীনতাটাই শেষ হয়ে গেল। তাহলে আমার আজ আর কোথাও যাওয়া হবে না। ওকে কল দিলাম যাতে বাড়িতে না থাকতে হয়। এখন তো দেখি বাড়িতে আরও বেশি থাকতে হবে। ধ্যাৎ, ভালো লাগে না। তারপর রিয়ার আগমন। হাই জানু, কি করো? আমি কিছু না বলেই বাইরে চলে গেলাম। তারপর দেখি অনেকগুলো লোকজন রান্নাবান্নার আয়োজন করছে। তারপর দুপুরে সকল লোকজনের খাওয়া দাওয়া শেষ হলো। আমার একটা কথা মাথায় আসছে না, এত কম সময়ে কীভাবে এত লোককে দাওয়াত দিল। যাই হোক, লোকজনকে দেখাশোনা করতে করতে বিকেল হয়ে গেল। শরীর খুব ক্লান্ত, গোসল করে রুমে শুয়ে রইলাম। রিয়া এসে বলল, ওই, কি? ফুচকা খাবো। রাব্বিকে বলে দেন এনে দেবে। না, রাব্বি এনে দিলে খাবো না। কেন? ও আনলে কি একটা হবে নাকি আমি আনলে আরেকটা হবে? তাই কথা না বাড়িয়ে চলেন, আমি রেডি। এটা শুনে আমি রিয়ার দিকে ফিরলাম। ও মাই কি, রিয়া তো দেখি নীল শাড়ি নীল চুড়ি পরে দাঁড়িয়ে আছে, একদম নীল পরীর মতো লাগতেছে। আমি আর দেখলাম না, চোখ সরিয়ে নিলাম। আপনি রেডি মানে? মানে হলো আমরা দুজন এখন ঘুরতে যাবো বাইকে করে, আর ফুচকা খাবো। বাইকের কথা শুনে মনটা পুরো ভালো হয়ে গেল। আমার তো মনেই নেই যে আমার জন্য বাইক কেনা হয়েছে, এটা তো আমি ভুলেই গেছিলাম। আরে আচ্ছা, আপনি বাসায় থাকেন, আমি গিয়ে ফুচকা নিয়ে আসি। না, আমি আপনার সাথে যাব। বাইকে করে বাইক চলা আমার খুব শখ। না, আমি পারবো না আপনাকে নিয়ে বাইক চালাতে। সত্যি পারবেন না? সত্যি পারবো না। রিয়া কান্না করে দেবে এমনভাবে তাকিয়ে রইল, একদম মায়াবী লোকে।
তারপর কান্না শুরু করে দিল অনেক জোরে জোরে। আমি কিছু বোঝার আগে বাবা এসে হাজির। আমি তো পুরাই নাই নাই অবস্থা। কি রিয়া মা, তুমি কান্না করো কেন? বাবা দেখেন না, উনি আমায় নিয়ে ঘুরতে যায় না। এই বলে আবারও কান্না শুরু করে দিল। এই মেয়ে কী রে, কালকের আগের দিনও বাবাকে আঙ্কেল আঙ্কেল বলতো, আর আজ বাবা বলে দিল। লজ্জা শরম তো কিছুই নাই এই মেয়ের। এই নীল, হ্যাঁ বাবা, যাব বলছি তো, বলছি একটু পরে। পরে নয়, এখন সন্ধ্যা হবার আগেই বাসায় ফিরে আসবি। যা, এখন যা। তারপর আর কি করার, ওনাকে এত ভয় পাই কেন জানি না। রেডি হয়ে বাইকের চাবি নিয়ে মাকে বলে চলে গেলাম। বাইক স্টার্ট করলাম। উঠুন। কেমনে উঠবো? কেন পারেন না? না, আসলে এর আগে কখনো কারো বাইকে উঠি নাই তো, তাই। বুঝালাম। এখন ঢং না করে উঠবেন নাকি বাইক রেখে গাড়ি নিয়ে যাব? না 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 না, দাঁড়ান, উঠতেছি। তারপর ইয়ে উঠে বসলো, অনেকটা গা ঘেসে বসলো, অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। এমনভাবে ধরেছে যে আমার দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। এই এত শক্ত করে কেন জড়িয়ে ধরছেন? ছাড়েন। আসলে এর আগে কখনো কারো বাইকে বসি নাই তো, তাই ভয় হচ্ছে। আমি আর কিছু বললাম না, কারণ আমি বাইক চালালে ঠিক করে না বসলে হয়তো পড়ে যেতে পারে। ও আমি এত শক্ত করে জড়িয়ে ধরে আমার কেমন জানি অনুভব হলো। কেমন হলো সেটা বলে বোঝাতে পারবো না। তারপর আমার বাইক চালাতে কেমন জানি লাগছিল, খাতুকুতুও লাগছিল। আমার আবার খাতুকুতু একটু বেশি। তারপর চলে গেলাম টিক্কাচর। ও, আপনারা তো আবার এটা চেনেন না, এটা হলো একটা ব্রিজ। এই জায়গায় প্রতিদিন বিকেলে ফুচকা চটপটি সব কিছু পাওয়া যায়। তারপর এখানে চলে এলাম। নামার সাথে সাথেই রিয়া যা করলো, আমি লজ্জায় লাল হয়ে গেলাম। এত লোকের মাঝে রিয়া এটা কী করলো? আমার তো লজ্জায় মাথা কাটা গেল। আমি বাইক থেকে নেমে চাবিটা পকেটে রাখার সাথে সাথেই রিয়া আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কিন্তু আশেপাশে অনেক লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে, কেউ তো আবার ছবিও তুলতেছে। তারপর রিয়া আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, যেদিন থেকে তোমাকে ফেসবুকে দেখেছি এবং তোমাকে যেদিন এই মুখ দিয়ে কবুল বলেছি, ওই দিন থেকেই আমি তোমার জীবনে রাবার হয়ে গেলাম। আর আমি আজ থেকে ওই রাবার দিয়ে তোমার সব কষ্ট আমি মুছে দিব। আর এখন থেকে আমি তোমার জীবনের পেন্সিল হয়ে গেলাম। আজ থেকেই তোমার জীবনের সুখগুলো লিখতে থাকবো। হবে কি, তুমি আমার নীলিমার আর নিলয়ের আব্বু। কখনো প্রপোজ পাইনি, তাই জানি না প্রপোজটা কেমন হয়েছে জানাবেন। এই বলে নিশ্চুপ। না হলে তোকে জোর করে নেব। তুই শুধু আমার পাগল। আমি তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ নীল। তারপর তার এসব কাজ দেখে আমি অবাক হয়ে গেলাম। চারপাশে অনেক লোকজন আমাদের ফটো তুলতেছে। তারপর আমি ওর হাত থেকে গোলাপটা নিলাম। তারপর এর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করতেছেন? অনেক লোকজন দেখতেছে তো। দেখুক, তাতে আমার কি? আমি আমার জামাইকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? তারপর আমি ওর কানে কানে বললাম, এই যে শুনুন, আমি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। আপনাকে অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্য ফুলটা নিয়েছি। এটা বলার সাথে সাথে রিয়া আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। তারপর, ফুচকা খাবেন না? না, আমি খাবো না। তাহলে আসছেন কেন? নাচতে। তো নাচেন, আমি চললাম। এই না, দাঁড়ান, ফুচকা খাবো। ওকে। তারপর ফুচকা অর্ডার দিলাম। তারপর দুজনে ফুচকা খেয়ে বাড়িতে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে আমি আমার জায়গায় গিয়ে কিছু সময় ফেসবুকিং করে তারপর ঘুমিয়ে পড়লাম। আগে আম্মুর ডাকে ঘুম ভাঙতো, আর এখন এই পেতনিটার ডাকে ঘুম ভেঙে যায়। তারপর কোনো কথা না বলে গোসল করে খাওয়া দাওয়া করে কোনো মতে দিনটা পার করলাম। বিকেলবেলা। এই নীল, শুন বাবা, কি আম্মু বলো? তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজ রিয়ার বাসায় যেতে হবে। কেন আম্মু? আমি যাব না, আমার ভালো লাগতেছে না আজকে। শুন বাবা, তৃতীয় দিন শ্বশুর বাসায় যেতে হয়। তারপর আর কথা না বলে রেডি হয়ে বাইক নিয়ে চলে গেলাম রিয়ার সাথে। রিয়া আজও আমায় অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি কিছু বলিনি। আসার সময় কোনো কথা হয়নি। তারপর ওদের বাড়িতে পৌঁছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? কি আসছে? না আসলে এতদিন আন্টি বলতাম, তাই জড়তাগুলো এত তাড়াতাড়ি যাবে আপনি বলুন। এত কথা বুঝি না, এখন থেকে মা বলে ডাকবা। আচ্ছা আন্টি। আবার? সরি আম্মু। তারপর আমি চলে গেলাম সোজা আমার রুমে। মানে আপনারা ভাবছেন এইখানে আমার রুম আসবে কোত্থেকে, তাই না? যেহেতু এটা আমার বাবার বন্ধুর বাসা, তাই এর আগে আমি প্রচুরবার এসেছি, আর আমার জন্য একটা রুমও ছিল, তাই আমি ওই রুমটাতে যেতে লাগলাম। এমন সময় মা মানে রিয়ার আম্মু বলল, এই নীল, কোথায় যাচ্ছিস? কেন আমার ওই রুমে? ওই রুমে নয়, আজ থেকে তুমি রিয়া এই রুমে থাকবে। রিয়া মা নীলকে নিয়ে তোর রুমে যা। তারপর রুমে প্রবেশ করা মাত্র আমি যা দেখলাম, খুব সুন্দর করে রুমটা সাজানো, একেবারে বলতে গেলে আমার মনের মতো। কিন্তু আফসোস, এই রুমে সোফা আছে ঠিকই, কিন্তু শোয়ার উপযোগী না।
তারপর এসব নিয়ে আর ভাবলাম না। ফ্রেশ হয়ে বসে বসে মোবাইলে ফেসবুকিং করতে লাগলাম। তখন রিয়ার ডাক। এই শোনেন। এটা বলার সাথে সাথে আমার মোবাইলে একটা মেসেজ আসলো, মানে আমার স্কুল ফ্রেন্ড মেসেজ দিছে। তাই তার সাথে চ্যাটিং করতে থাকলাম। এদিকে রিয়া ডেকে চলেছে, তার দিকে আমার কোনো খেয়ালই নেই। হঠাৎ রিয়া আমার মোবাইলটা নিয়ে নিল, তারপর বলল, ওই কার সাথে এত মেসেজ করেন? কোন সময় থেকে ডেকেই যাচ্ছি, কোনো সারা শব্দ নাই একদম। কিসের এত কথা? কই, আমি তো সারাদিন আপনার সাথে থাকি, তাহলে আপনি ওই সময় তো আমার সাথে তো একটা কথাও বললেন না। এই আপনি আমার ফোন কেন নিলেন? আর হ্যাঁ, কিসের জন্য রাখছেন? বাবা ডাকতেছে খাবার খাওয়ার জন্য। এখন খাবো খাবার? কয়টা বাজে? ঘড়ির দিকে তো দেখানো নাই, 10টা বাজে। কি? আরে ফেসবুকে সময় কাটাতে কাটাতে কখন যে 10টা বেজে গেছে তার দিকে আমার কোনো খেয়ালই নেই। আচ্ছা চলেন। তারপর গিয়ে সবাই একসাথে খেয়ে চলে এলাম। এখানে তো আগে আসলে জামাই আদর এমনিতেই পেতাম, আর এখন তো এবারই জামাই, তাই আরো বেশি আদর যত্ন পেতে থাকলাম। বিয়ের পর মজা আছে, শ্বশুরবাড়ির আদর পাওয়া যায় খুব ভালো। তারপর রুমে চলে আসলাম, এসে সোফায় বসে রইলাম, কারণ এটা শোয়ার উপযোগী নয়। তারপর রিয়া আসলো। এই শোনেন, একটা কথা বলবো। বলেন। আমার রুমে তো সোফায় থাকার মতো ব্যবস্থা নাই। আজকে আমার সাথে বিছানায় থাকলে আপনার কোনো সমস্যা নাই তো? আছে, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ব। না, নিচে শুলে ঠান্ডা লেগে যাবে আপনার। লাগবে না ঠান্ডা আমার। লাগবে। আমি বলছি লাগবে না। তাহলে বেশ, আপনি নিচে থাকলে আমিও নিচে থাকবো। আপনি কি পাগল নাকি? পাগল আপনার জন্য। এসব বাংলা সিনেমার ডায়লগ রাখেন। কি? আমি বাংলা সিনেমার ডায়লগ দেই? হুম। ওকে, দে। তো থাকবেন তো আমার সাথে? না, থাকবো না, আমি একাই থাকবো। ওকে, তাহলে আপনি বিছানায় থাকেন, আমি নিচে থাকি। এই বলে রিয়া নিচে চলে যেতে লাগলো। আমি বললাম, আচ্ছা নিচে যেতে হবে না, মাঝখানে কোল বালিশ রেখে দেবেন, আমার থেকে দূরত্ব বজায় রেখে শোবেন। আচ্ছা, কিন্তু? কিন্তু কি? না, কিছু না। তারপর শুয়ে পড়লাম, সাথে রিয়াও শুয়ে পড়লো। তারপর আমার সাথে রিয়া শুয়ে পড়লো, কিন্তু আমার থেকে দূরত্ব বজায় না রেখে অনেক কাছেই সে শুয়ে পড়লো। আমি বললাম, এই দূরে গিয়ে শোন, এত কাছে কেন আসছেন? দূরে যাব না। যান বলছি। না, যাব না। আপনাকে যেতে বলছি। আমি যাব না। আর শোনেন, এটা আমার বাড়ি, বুঝলেন? আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না, বুঝলেন? আপনাকে দূরে যেতে বলেছি। যাব না বলছি তো। যেতে বলেছি আপনাকে। ও মা, এটা বলার সাথে সাথে রিয়া যা করলো আমি ভাবতেই পারিনি। রিয়ার সাথে দিল এক লাথি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আপনারা কি ভাবছেন যে আমায় লাথি দিয়ে ফেলে দিছে? ভুল ভাবছেন, রিয়া তো কোলবালিশকে লাথি দিয়ে ফেলে দিছে, আমাকে নয়। আর আমাকে মারার সাহস এত আছে নাকি? উঠে দাঁড়ালাম। এইটা কি হলো? আপনি কোলবালিশ লাথি মেরে ফেলে দিলেন কেন? আমি সতীনের ঘর করতে পারবো না। মানে সতীন মানে? এটা বোঝেন না? এতদিন তো আর আমি ছিলাম না, তখন আপনি তো একা থাকতেন, তখন তো কুলবালিশ কুলে নিয়ে ঘুমাতেন। আপনার সিঙ্গেল মানুষ তো আবার কুলবালিশকে বউ ভাবতেন, তাহলে এতদিন কুলবালিশ আপনার বউ ছিল অ্যান্ড আপনি কুলবালিশ জড়িয়ে ঘুমাতেন। তো এখন তো আর এটা হবে না, এখন আমি আছি, আমায় জড়িয়ে ঘুমাতে হবে। আর আমি কোনো সতীনের ঘরটর করতে পারবো না, তাই কুলবালিশকে লাথি মেরে ফেলে দিলাম। রে এক নিঃশেষে সব বলে ফেললো। আমি সব শুনে, কি সাহস! ও সাহস দেখে আমি দিশেহারা। মেয়েদের আসলে একটু বেশি কাছে আসতে দিলে আরও অনেকখানি কাছে চলে আসে। তারপর ওকে বললাম, এই শুনুন, আমি আপনার সাথে থাকতে পারবো না। আমি তো আপনার সাথে এক বিছানায় থাকতে রাজিই ছিলাম না। শেষে কোনো উপায় না পেয়ে থাকতে বললাম, আর আপনি এই সুযোগ নিয়ে ফেললেন যে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে। সরি, যেখানে এক বিছানায় থাকতে চাইছি না ওইখানে আপনি বলেন জড়িয়ে ধরে ঘুমাতে। আমি পারবো না, আমি চললাম অন্য রুমে। এই বলে আমি যখনই চলে যাব তখনই রিয়া আমাকে একটা হ্যাঁচকা টান দিল। আমি তাল সামলাতে না পেরে একেবারে রিয়ার উপরে পড়লাম। আমি রিয়ার উপর, রিয়া বিছানার উপর, আর বিছানা মাটির উপর। তার মানে আমি মাটির উপরে আছি, মানে রিয়ার উপর। তারপর দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। কি মায়াবী চোখ ওর, যে কেউ দেখবে বাস খাবে। আমি আর বেশি দেখলাম না, কারণ কি হয়ে যেতে পারে আল্লাহ ভালো জানে। তাই আমি উঠে যেতে লাগবো, ঠিক তখনই রিয়া আমার কোমরে খুব শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো গালে মুখে কিস করতে লাগলো। আমি ওর কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। কিছু বুঝে ওঠার আগেই ও আমার ঠোঁট জোড়া দখল করে নিল, নিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। কিছু বোঝার আগেই ও সব কিছু শুরু করে দিল। আমি কোনো রেসপন্স না দিয়ে শুধু ওর কাণ্ডগুলো দেখছি। তারপর কিছু সময় পর আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও বাধা দিতেছে। ওর বাধার তোয়াক্কা না করে আমি নিজেকে ছাড়িয়ে নিছি।
কারণ এটা আমার কাছে খুব বাজে লাগলো। এসব মানুষ কিভাবে করে, ছি। তার থেকে নিজেকে ছাড়িয়ে নিছি। তারপর হাঁপাতে লাগলাম দুজনই। আর একটু হলে মনে হয় মরে যেতাম। জীবনের প্রথম কিস বলে কথা। রিয়া আমার থেকেও বেশি জোরে হাঁপাচ্ছে। বুঝলাম না, এত কষ্ট হচ্ছিল তাহলে ছাড়লো না কেন? আমি আর কিছু বললাম না, আর রিয়াকেও কিছু বলার সুযোগ দিলাম না। রুম থেকে বের হয়ে গেলাম। তারপর দেখি রিয়া ওর বাবা মার সাথে বসে কথা বলতেছে। তারা কেন জানে আমায় দেখে হাসতেছে। আমি তো বুঝলাম না তারা কেন আমায় দেখে হাসতেছে। রিয়ার বাবা মানে আমার শ্বশুর বলল, বাবা এদিকে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে বলল। আমি তো অবাক, কিরে উনি কিভাবে বুঝলো যে আমি ওয়াশরুমে যাব? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তারপর ওরা দুজন মুচকে মুচকে হাসতে লাগলো। আমি আর এসব খেয়াল না করে ওয়াশরুমে চলে গেলাম। আমি কি নিজেকে আয়নায় দেখি তো আমি আমার নিজের মধ্যে নেই। তারপর বুঝতে পারলাম যে রিয়ার বাবা মা কেন মুচকে মুচকে হাসতেছিল। কেন হাসছিল আপনারা জানেন না তো? তাহলে শুনুন। আমার সমস্ত মুখে গালে শুধু কিস করার দাগ লেগে আছে, মানে লিপস্টিকের। তারপর ঠোঁটের কোনায়ও লেগে আছে। তারপর আমি হায় হায়, আন্টি আঙ্কেল এই কারণে হাসছিল। তা ওরা কী যে ভাবছে দ্যাট, তোর ভাবুক কীভাবে ভাবুক, ওরা তো খুশি হয়েছে। যাই হোক, আমি তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। আর অন্যদিকে রিয়া ভাবতে লাগলো, ওনার সাথে এমন করা আমার ঠিক হয় নাই। ধ্যাত, উনি হয়তো মনে কষ্ট পেয়েছে, আমার থেকে এটা উনি আশা করেনি। যাই হোক, ওনাকে সরি বলতে হবে। এই ভেবে রিয়া আমাকে খুঁজতে লাগে, কিন্তু সে তো আমাকে খুঁজে পাচ্ছে না। সারা বাড়ি খোঁজে, আমাকে আর খুঁজে পাবে কোত্থেকে? আমি তো ছাদে। আর রিয়া ভাবতে লাগলো, আরে উনি হয়তো রাগ করে আবার চলে গেলেন না তো? আরে চলে গেলে তো আর এত রাতে যাবেন না। আরে আমি তো ছাদে দেখি নাই, ছাদে গিয়ে দেখি আছে কি না। আর ওইদিকে এদিকে আমি ছাদে বসে আকাশ দেখছিলাম। আসলে আকাশটা খুব সুন্দর লাগছিল। এমনিতে আমার আকাশ দেখতে ভালো লাগে। আজ আবার আকাশটা মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আপনাদের এসব বলতে বলতেই রিয়া ছাদে চলে আসলো। দেখলো আমি ছাদের কোনায় বসে আছি। তারপর রিয়া এসে আমার পাশে দাঁড়ালো। আমার কোনো সারা শব্দ নেই। আমার দিকে তাকিয়ে আবারও আকাশ দেখতে লাগলো মন দিয়ে। আমি নিশ্চুপ। সরি, আসলে ওই সময় ভুল করে এসব করে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। আপনি আমাকে যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নেব। প্লিজ আমায় ক্ষমা করে দেন। এসব কাজ মানুষ ভুল করে, তাই না? আর আপনি কেন নিচু হচ্ছেন? দোষ তো আমার। আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমি আপনাকে এতদিন কষ্ট দিয়েছি। আর আপনি যা করেছেন এটার আপনার অধিকার, তাই না? আপনার তো অধিকার আছে আমার ওপর, এইসব না আরও বেশি কিছু করার। তা আপনিই তো করবেন, না হলে কে করবে? আর তার জন্য ক্ষমা চাইতে হবে না। আমি জানি এটা আপনার মুখের কথা নয়, এটা আপনার অভিমানের কথা। কথা দিলাম আর কোনোদিন আপনাকে এমনভাবে কষ্ট দিব না। তারপর এসব কিছু কথা বলতে বলতেই হঠাৎ বৃষ্টি চলে আসে। তখন আমি দৌড়ে যেতে লাগলাম। আর ছাদ পিচ্ছিলে থাকায় আমি পা পিছলে পড়ে যেতে নেই। ঠিক তখনই আমাকে সে ধরে ফেলে সিনেমার কাহিনীর মতো করে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। আমি তো বৃষ্টির কারণে চোখ মিলতে পারছি না, কিন্তু রিয়া তো আমাকে দেখতেছে। তারপর কিছু সময় চলে যায়। এতক্ষণে দুজন পুরো ভিজে গেছি। এই, আপনি আমাকে কেন ধরেছেন? ছাড়ুন আমায়। ও তাই নাকি নীলবাবু? ছাড়ুন বলছি। ওকে। তারপর রিয়া আমাকে ছেড়ে দেয় আর দবাস করে পড়ে যায়। ও মা গো, কোমরটা ভেঙে গেল একেবারে। এদিকে রিয়া তো হাসতে হাসতে শেষ। আমি আপনাকে ফেলে দিছি নাকি? বলা যায় এক প্রকার ভাবেই আপনি নিজেই ইচ্ছেতেই পড়ে গেছেন। মানে? এই সহজ জিনিসটা বোঝেন না আপনি? শুনুন তবে, আপনি তো পড়ে গিয়েছিলেন, আমি তো আপনাকে ধরে ফেললাম, কিন্তু আপনি তো আমায় বকা দিয়েছেন, তাই ছেড়ে দিলাম। এখন পড়ে গেলেন আবার বলেন আমার দোষ। এসব কি বলেন? একবার বলেন ধরো, আরেকবার বলেন ছাড়ো। এসব কি? তারপর আর কি? আমি আমতামতা করে বললাম, না মানে আমি আর কিছু বললাম না। আমি যথেষ্ট পরিমাণ ব্যথা পেয়েছি, কিন্তু বলিনি। তারপর রুমে চলে যাই, পোশাক পরিবর্তন করে শুয়ে পড়ি। আগে আগে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসতেছে না। এমন সময় রিয়া এসে বলল, কি হলো, আপনি এখনো ঘুমান নাই কেন? না আসলে ভালো লাগতেছে না, ঘুম আসে না। ও আচ্ছা, তাই বুঝি। তা না হলে কি? তো কিছু মনে না করলে আমি একটা গান গিয়ে শোনাতাম আপনাকে। না আসলে আমি তেমন গান শুনি না, আর যেহেতু আপনি নিজে গান শোনাবেন সেহেতু শুনতে পারি। আচ্ছা শুনুন তাহলে। প্রেম কি বলো এমনি নীরবে চেয়ে
গোপনেতে তারে শুধু ভাবনাতে ঘুমহীন কাটে রজনী। প্রেম কি বলো এমনি নীরবে চেয়ে, গোপনেতে তারে শুধু ভাবনাতে ঘুমহীন কাটে রজনী। অসাধারণ হয়েছে, বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আর পারেন না? এই গানটা পুরোটা শোনান না। রিয়া তো অবাক, যে কিনা গানই শোনে না সে কিনা গান শোনার পর বলতেছে পুরো গান শোনাতে। তারপর রিয়া বলল, আমি তো এই গানটা পুরোপুরি পারি না, যতটুকু পারি এইটুকু আপনাকে গেয়ে শোনালাম। তবে হ্যাঁ, আপনি গানটা একবার আমায় ডাউনলোড করে দিলে পুরোটা শোনাবো। আচ্ছা ওয়েট, আমি গুগলে দেখতেছি। 20 মিনিট পর, না গানটা পেলাম না, কোথাও পেলাম না। আচ্ছা, আপনারা মানে পাঠক পাঠিকারা পেলে আমায় একটু দিন তো, উপকার হবে। আচ্ছা ঘুমিয়ে যাই, আমার ঘুম আসতেছে। ওকে বাই, গুড নাইট বলে আমি ঘুমিয়ে পড়লাম। অতবার সকালবেলা ঘুম ভাঙতে আমি যে দেখলাম তা দেখে তো অবাক। আমি দেখি রিয়ার এক হাত দিয়ে জড়িয়ে ধরে রাখছি। এটা দেখেই বললাম, সরি, আসলে আমি বুঝতে পারিনি। সরি বলে মানুষ ছোট হয় না। সরিতে অনেক বড় সমস্যার সমাধান করা যায়, আবার সরি না বলায় অনেক ছোট সমস্যা বড় করা যায়। আমি আর এসব নিয়ে কথা বলছিলাম, তখনই আমাদের রুমে একটা মেয়ে প্রবেশ করলো। সরি, আমি মনে হয় আপনাদের ডিস্টার্ব করলাম। আমি কিছু বলিনি, কিন্তু রিয়া বলল। আরে না, আয়, তুই যা ভাবছিস তেমন কিছু না। তারপর আমি ওর দিকে তাকালাম, তাকেই কেন জানি চোখগুলো চেনা চেনা মনে হলো। আসলে আমি সবসময় কোনো মেয়ে দেখলেই সবার আগে তার চোখের দিকে তাকাই, এটা আমার স্বভাব। কিন্তু ঘুম থেকে উঠে এমন কিছু একটা দেখবো যে আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর আমি বুঝতে পারলাম যে এটা কে হতে পারে। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম, ভাবতে থাকলাম কেন এর চোখগুলো খুব কাছের কেউ মনে হচ্ছে। আপনার এর মানে বুঝতেছেন না, তাই না? আস্তে আস্তে সব বুঝতে পারবেন। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে সবার আগে ফোনটা নিয়ে দিলাম আবিরকে ফোন। কিরে বল, বউ পাইয়ে তো বই লাই গেলে। আরে না মামা, তুই তাড়াতাড়ি চলে আয় আমাদের আড্ডাখানাতে। তারপর রিয়া এসে খাবার খাওয়ার জন্য ডাক দিল। খাওয়ার সময় লক্ষ্য করলাম এই মেয়েটা আমার পায়ে কাতকুতো দিতে থাকলো। তারপর আমি ওর দিকে এক নজর তাকিয়ে আর না তাকিয়ে শর্টকাট খাবার শেষ করে তৈরি হয়ে নিলাম। তারপর আম্মুর থেকে বিদায় নিলাম। কোথায় যাব? এই তো আমার ফ্রেন্ডদের সাথে একটু দেখা করে আসি, এই বলে চলে যাব। তখনই, আমি যাব কোথায়? আপনার সাথে। আপনি সেখানে গিয়ে কি করবেন? আমরা সব ছেলেরা থাকবো, আপনি একা একটা মেয়ে মানুষ কেন যাবেন? তখনই রিয়ার আব্বু এসে বলল, নীল বাবা, সেখানে তোমার ফ্রেন্ড ছাড়া আর কেউ থাকবো? না, কিন্তু আমরা সব ছেলের মাঝে ও। মেয়েটা যখন যেতে চাই নিয়ে যাও। তারপর আর কি করার, এমন সময় মেয়েটা বলে উঠল, রিয়া, একা একটা মেয়ে গেলে যখন সমস্যা হয় তাইলে আমিও যাই। তাইলে তো আর একা হয় না, আমিও যাব। তারপর আর কি করার, দুজনকে নিয়ে চলে গেলাম। বাইক নেই, কারণ 3 জন কিভাবে যাব। তারপর একটা গাড়ি করে গেলাম। ওইখানে নামার পর দেখি আবির আর নাইম দাঁড়িয়ে আছে। আর আমরা গাড়ি থেকে নামার পরই আমাদেরকে দেখে নাইম আর আবির একসাথে বলে উঠল, আরে আরোহী। মানে আবার এটা কোন আরোহী বুঝতেছেন না তো? গল্পে থাকেন, বুঝতে পারবেন। সাথে সাথে আরোহী নাইম ভাইয়া বলে ডাক দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। এসব দেখে রিয়া বলল, কি রে আরোহী, তুই কি এদের চিনোস? চিনি মানে ওরা তো আমার খুব ভালো বন্ধু। ও, তাহলে তো নীলকেও চেনোস। না, ওকে তো আমি চিনি না। ও আচ্ছা। তারপর আমি সবাইকে বললাম, কি খাবে তোমরা? সাথে রিয়া বলল আইসক্রিম খাবে। তারপর আর কথা না বলে আইসক্রিমের জন্য চলে গেলাম। ওদের বলে গেলাম, তোমরা আড্ডা দাও। তারপর আইসক্রিম এনে সবাইকে দিলাম। আমি একটু দূরে গিয়ে অন্য মানুষকে দাঁড়িয়ে রইলাম আর পুরোনো কথাগুলো ভাবতে লাগলাম। কখন জানি আমার চোখের কোণ এক ফোঁটা পানি চলে আসলো আর আমার ধ্যান ভাঙলো আবিরের ডাকে। আমি আবিরের দিকে তাকালাম, চোখের পানি মুছলাম, কিন্তু বন্ধু তো বুঝে গেছে যে কান্না করছি। আমার এইখানে ওদের ডাকার কারণ হলো এটা শিওর হওয়া যে এটা মানে এই মেয়েটা আরোহী কিনা। কিন্তু এটা তো এই আরোহী। আর আবির আমায় দেখে, আমার এই অবস্থা দেখে আমাকে সাথে সাথে জড়িয়ে ধরে বলতে থাকলো, দোস্ত, তুই এমন করিস না, আমি তোর কষ্টটা বুঝতে পারতাছি। আমি আর কান্না আটকে রাখতে পারলাম না, আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। সাথে আবিরও কান্না করতে লাগলো। তারপর চলে আসলো রিয়া, আরোহী, নাইম। আমাদেরকে দেখে দূর থেকে চলে আসলো। সাথে সাথে 2 জনের চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে গেলাম। তখন রিয়া বলল, কি হলো, তোমার এইভাবে একজন আরেকজনকে কেন জড়িয়ে ধরেছিলে? আমি কিছু বলিনি। আবির বলল, আসলে
আমার তো নীলের সাথে 2 দিন পরে দেখা হলো, আর এমনিতে আমরা সব সময় কোলাকুলি করিনি। এটা বলার সাথে সাথে আমি, আরে নাইম, তুই কেন দাঁড়িয়ে আছিস? আয় দোস্ত, বুকে আয়। কান্না পেলে হাসি দিয়ে উড়িয়ে দিলাম। তারপর বললাম, তোমরা সবাই আড্ডা দাও, আমি আর আবির একটু আসছি। এই বলে আমরা ওই জায়গায় চলে গেলাম। আমি বসে রইলাম, আবির আমার পাশে। আমি আবিরের কাঁধে মাথা রেখে বসে আছি। আসলে আমাদের এই 3জন না, এটা বন্ধুত্ব বললে কম হবে, আমরা 3জন আপন ভাইয়ের চাইতেও বেশি। তারপর আমি চোখ বুজে অতীতে ফিরে গেলাম, মানে আগের ঘটনাটা ভাবতে লাগলাম, সেই পুরনো দিনের কথা। তাহলে শুনুন, কী ছিল সেই সময়। আমি তখন আমার কাজের জন্য ব্যবসার এই বিষয়ে কাকার সাথে বাইকে করে যাচ্ছিলাম। কাকা ড্রাইভিং করছে আর আমি পেছনে বসে আছি। তখন দেখে নাইম আবির যাচ্ছে। আমি তাদের দেখে চোখের ইশারায় বললাম, কোথায় যাচ্ছিস? তখন আবির কিছু একটা বলল, কিন্তু আমি বুঝতে পারিনি। বাইকের গতি থেকে আমরা চলে গেলাম। তারপর ওই জায়গায় গিয়ে বাইক থেকে নেমে মোবাইল হাতে নিয়ে দেখি আবিরের সাথে দেখা হওয়ার অনেক আগে থেকেই অনেকগুলো কল দিয়ে রাখছে। তারপর যখন আবিরকে কল দেব তখনই লোক চলে আসে, মিটিং করে। অবশেষে কাজ শেষে বাড়িতে ফিরলাম। ততক্ষণে আবির, নাইম ওরা বাসায় চলে আসলো। তারপর আমি বাসায় এসে সাথে সাথে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে সাথে সাথে আবিরকে কল দিলাম। ততক্ষণে বিকেল হয়ে গেছে। কই রে? বাড়িতে। কাঁঠালতলায় আয়। ওয়েট কর 10 মিনিট। তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। তখনই গিয়ে দেখি আবির, নাইম বসে আছে। আমি বললাম, কিরে কখন আসলি? এই তো এখন। তো কোথায় গেলি আজকে? আরে শোন, তোকে এতগুলা কল দিলাম, ধরলি না কেন? আরে কাকা ছিল সাথে, আর তাছাড়া আজ অনেক প্যারাই ছিলাম। আজ বলে লাভ কি? তুমি তো প্রতিদিনে প্যারায় থাকো। শোনো, আজকে শহরে গেলাম, আরোহী আর জান্নাতের সাথে দেখা করে আসলাম। আসলে ওরা খুব রিকোয়েস্ট করতেছিল দেখা করার জন্য, এমনভাবে বলল না গিয়ে পারলাম না। আর না গেলে হয়তো ভাবতো যে আমরা কিপটা, টাকা খরচের ভয়ে দেখা করি না। তারপর আর কি, তুই তো বুঝুই। তো আর কি, ওরা দেখতে কেমন? কেমন জানো না তুমি, আমি দেখে তো পরে যাওয়ার মতো অবস্থা। দোশালা, চুপ কর লুচু। আরে না মামা, মজা না, সত্যি। আসলে দেখতে সেই। বুঝছি, আমি যাইনি বলে পাম দাও না। আরে না, তুই বিশ্বাস না হলে কিছু করার নাই আমার। তারপর কথায় কথায় জানতে পারলাম যে আরোহীর পিক আছে ওর প্রোফাইলে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে ফেসবুকে পোস্ট করতেছিলাম। হঠাৎই মনে পড়লো নাইমের কথা, যে আরোহীর পিক নাকি ফেসবুকে আছে। তারপর আর কি, চলে গেলাম আরোহীর প্রোফাইলে। যদিও এর আগে অ্যাড ছিল, তবে কথা বলতাম না। যেইভাবে সেই কাজ। চলে গেলাম আমার প্রোফাইলে, গিয়ে দেখি 3টা পিক আছে। এরকম আমি পিক দেখে পুরো ফিদা। পিক বলতে শুধু চোখ দেখা যায়, আর কিছু না। তারপর ওই 3টে পিকে সেভ করে নিলাম। তার পরদিন সকালে আবার যখন আড্ডা দিতে গেলাম, তখন আবির আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করতেছিল। আপনারা হয়তো ভাবছেন আমার ফোন কেন আবিরের কাছে আসলো। আসলে আমাদের 3জনের সবার ফোন সবাই চালায়, মানে 3জনের ব্যক্তিগত জিনিস, কথা সব কিছু আমরা 3জনই জানি। যেমন ধরেন পার্সোনাল বিষয় হলো মেসেঞ্জার ইনবক্স, তাই না? কিন্তু আমরা 3জনই জানি আমার ইনবক্সে কে আছে। যেমন আবিরও জানে, ঠিক তেমন আমিও ওদের ইনবক্সে কে আছে বা কার সাথে কথা বলে। আমাদের 3টা দেহ, কিন্তু মন প্রাণ একটাই। আবির আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করার সময় হঠাৎ বলে উঠল, ও মা, এটা কি রে? সাথে সাথে নাইমও এটা দেখে বলল, ও বাবুরে, কিরে তোরা এমন করিস কেন? তুমি আমার কথা কই ও না, যা কইছো। কি করছিস সেটা তো বলবি। সাথে সাথে আবির আমায় মাথায় একটা চড় মেরে বলল, আরোহীর পিক তোমার মোবাইলে? আর তুমি বল, আরোহীর সাথে কথা বলো না তাই না, ধোকাবাজ। তোর আরোহীর পিক কই পাইলি? এটা কি? এটা তো আরোহী। আরে কি কস, এটা আরোহী? তাহলে মামা কাজ হয়ে গেছে। কি হয়েছে? না কিছু না। তারপর আড্ডা দিয়ে চলে আসলাম। সারাদিন শুধু আরোহীর কথা ভাবি। তারপর আরও দিন চলে গেল। একদিন আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ ছিল, ওখানে সবাই মজা করত, আর আমিও মজা করে দিয়ে দিছি নীলের বইয়ের আরোহীর নিক নেম, আর আমারটাও আরোহীর জামাই। এইভাবে মজার মধ্যে একদিন গ্রুপে সবাই কথা বলার মাঝে বলে দিই আমি তোমাকে ভালোবাসি। আর সবাই ভাবে আমি মজা করতেছি, কারণ এটা ভাবারই কথা। কারণ নাইমার আবির অনেকবার বললেও আমি বলেছি রিলেশন করব না। এত বলার পরেও রিলেশন করিনি, কিন্তু আজ ওকে বলে দিলাম। সবাই ভাবলো যে আমি মজা করছি। এর আগে কখন আরোহীকে মেসেজ দেয়নি, কিন্তু আরোহী অনেক আগে থেকেই আমার সাথে অ্যাড ছিল। আজ 3 দিন অনেক মেসেজ দিছি,
কিন্তু আরোহী রিপ্লাই দেয়নি। তারপর নাইম আর আবিরের সাথে বিষয়টা শেয়ার করলাম। তখন নাইম বলল, আরে মামা, তুমি কোনো চিন্তা কইরো না, দেখবা বাড়ি গিয়া তুমি মেসেজের রিপ্লাই দিচ্ছে। আমি এটা বিশ্বাস করে নিলাম, কারণ আরোহীর বেস্ট ফ্রেন্ড ছিল নাইম। তারপর বাড়িতে এসে দেখি ও মা সত্যি সত্যি রিপ্লাই দিছে। তারপর আর কোনো কথা নয়। আমি বললাম, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, এসব টুকটাক কথা বলে তারপর বলে দিলাম, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলেন? তারপর আমি এই মেসেজটা পাঠালাম। আমি আগে এটা লিখে রাখছিলাম, একটা মেসেজ দিলাম। তারপর কিছু সময় পর আমি বললাম, কি হলো, কিছু বলো না যে? কি বলবো, এত বড় মেসেজ পড়ার সময় নাই এখন, পরে পড়বো। এটা শুনে সাথে সাথে মেসেজটা ডিলিট করে দিই, কারণ আমি ছিলাম রাগী, তাই রাগ উঠে আর ডিলিট করে দিই। তখন আরোহী বলে, কি হলো, মেসেজটা ডিলিট করলেন কেন? আপনার তো পড়ার সময় নাই, তাই ডিলিট করে দিলাম। আচ্ছা দেন, এখন পড়বো। আবার দিলাম। মেসেজটা ছিল এমন, শোনো, তোমাকে আমি সব বলেই দিই। আমি আর না বলে থাকতে পারছি না, কারণ আমার দম বন্ধ হয়ে আসছে। কেন আসছে তা জানি না, তবে এটা জানি, তাহলে সব খুলে বলি। তুমি যখন নাইম আর আবিরের সাথে দেখা করেছো, ওই দিন আমি জানতে পারি, কিন্তু আমি ওই দিন কোনো কিছু ভাবিনি তোমার ব্যাপারে। আর ভাববো বা কী করে, আমি তোমাকে তো চিনি না। আমি আর আবির নাইম একদিন বসে আড্ডা দিচ্ছিলাম, তখন কথায় কথায় নাইম বলল, তোমার ছবি নাকি ফেসবুকে আছে, তোমার প্রোফাইল পিকে। তাই আমি ওই দিন রাতে তোমার প্রোফাইলে যাই, আর ঘুরে 3টা ছবি দেখি। তার থেকে বুঝি যে এটা তুমি, তাই ছবিগুলো সেভ করি। আর দেখি কি অপরূপ মায়া ভরা চোখ, কি মায়াবী তাকানো, 3টা পিক একই রকমভাবে মায়াবীভাবে লুক নিয়ে তাকিয়ে আছো। আর এটা দেখে আমি জীবনের প্রথম সত্যি সত্যি ক্রাশ খেলাম। এতদিন সবার সাথে মজা করতাম, কিন্তু এটা সত্যি আজকে ক্রাশ খেলাম। আর এটা যে তুমি, এটা শিওর হলাম। কেমনে জানো, একদিন আবির আমার মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিল, তখন তোমার এই পিকটা দেখে বলে ফেলি, কিরে তুই আরোহীর পিক কই পাইলি? তারপর আমি আবিরকে সব বলি, তারপর বুঝতে পারি এটা তুমি। আমি কনফার্ম হলাম, জানি না তুমি নাইম বন্য কাউকে লাইক বা লাভ করো কিনা। আর তাছাড়া আমি তোমাকে ভালোভাবে চিনিও না, আর তুমি আমাকে চেনো না। তারপরেও বলি আমি তোমাকে ভালোবাসি, পারলে উত্তর দিয়ে অপেক্ষা থাকবো। আর হ্যাঁ, তুমি বললে আজ থেকে সব ফাজলামও ছেড়ে দেব, সারাদিন অনলাইনে থাকবো না। তুমি আমি সব করব। আমি বিষয়টা আগে প্রকাশ করার সাহস পাইনি, এখন পেয়ে গেলাম। আর তাড়াহুড়ো করে বলে দিলাম। জানি না আমি কি বলেছি, তবে এতটুকু আমি বুঝে বলেছি, তোমাকে এর উত্তরের অপেক্ষায় রইলাম। আমি জানি না আমার অনুভূতি সব প্রকাশ করতে পারলাম কিনা, পারলে উত্তর দিও। চেনেন না জানেন না একটা মেয়েকে প্রপোজ করে দিলেন? তারপর কিছু টুকটাক কথা বলে চলে গেল। তারপর ওর সাথে বেশি একটা কথা হতো না, কারণ আরোহী সারাদিন অনলাইনে আসতো 30 মিনিট, আবার সব সময় আসতো না, কোনো ঠিক ঠিকানাও নাই, আবার চলেও যেত। তারপর থেকে আমি শুধু সারাদিন ওর কথাই ভাবতাম, সারাদিন কোনো কাজে মন বসতো না, আর শুধু ওকে নিয়ে সারাদিন ভাবতাম। একদিন খেলার মাঠ ঠিক করব, তখন আমার মোবাইলের ডাটা সবসময় অন রাখতাম, যেন আরোহী এসে মেসেজ দিলে বুঝতে পারি। আমি তার আগে ওকে অনেকগুলো মেসেজ দিয়ে রাখতাম। তারপর কাজ শুরু করছি, এমন সময় দেখি আরোহী মেসেজ। আর আমার তখন কি করা উচিত, আমার কাজে মন বসবে না, তাই চলে এলাম। একটু দূরে গিয়ে আরোহীর মেসেজ রিপ্লাই দিতে থাকলাম। আমি মেসেজ করে ওর সাথে আর নাইমার আবিরকে খুঁজে আমার মাথা তো গরম হয়ে গেল। তারপর মাথা ঠান্ডা করলাম, ওরা মাঠে কাজ করে। তারপর একটা পিক তুলে দিলাম, সবাই কাজ করতেছে আর আমি তোমার সাথে কথা বলতেছি। তখন আরোহী বলল, সবাই আপনাকে কিছু বলে না? কি আর বলবে, বলছিল একজন। তখন আবির বলল আমার কাজও করে দেবে, তাই আমার আশা লাগবে না। তারপর ওর সাথে বেশি কথা হতো না, দিনে একটু একটু কথা হতো। আসলে ও বেশি অনলাইনে আসতোই না। এইভাবে চলে যায় 17 দিন, কিন্তু আজও আমায় বলেনি যে ও ভালোবাসে নাকি বাসে না, শুধু বলে রিলেশন করবে না। তারপর আমি এবার একটু জোর দিলাম। তারপর নাইম আবিরও জোর দেয়, ওকে বলে যে রিলেশন করার জন্য। আরোহী করবে না। আমার এখনও মনে হয় আরোহী নাইমকে লাইক করে, কারণ অনেক বলতে পারবো না। তারপর আমি আরোহীকে আর মেসেজ দিইনি রাগ করে, আর এদিকে নাইমের সাথে ঝগড়া করে নাইমকে ব্লক দিয়ে আসি। তারপর আমায় বলে নাইম আর আবিরকে ব্লক দিলে ওদের সাথে চলাফেরা না করতাম, তাহলেও আমার সাথে রিলেশন করবে। আর এটা শুনে তো আমার মাথা এমনিতে গরম হয়ে যায়। আমি অনেক বাজে বাজে লেখালেখি করি, কিন্তু সেন্ড করার সাহস পাইনি। তারপর এটার ফটো তুলে নাইমকে দিলে নাইম আর আবির বলে, শোন, ওই যেহেতু বলতেছে ব্লগ দিতে, তো তুই দিয়ে দে আমাদের। তারপর একটার ফটো তুলে আরোহীকে দিয়ে দে, তারপর আমাদের আবার আনব্লক করে রিকোয়েস্ট দিস।
আমরা অ্যাকসেপ্ট করব। আসলে ওরা এতদিনে বুঝে গেছে আমি আরোহীকে কতটা লাভ করি, কেন ওদের সাথে গেলে শুধু আরোহীর কথা বলি। আর এদিকে আমি নাইমের কথা শুনে ওদের ব্লগ দিয়া পিক দিই। আরোহী পিক দেখে আজ একটা অচেনা মেয়ের জন্য আপনি আপনার বন্ধুদের ছেড়ে দিলেন, আর এমনও তো হতে পারে আরেক দিক অন্য একটা মেয়ের জন্য আমায় ছেড়ে দিবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? আপনি একটা অপরিচিত মেয়ের জন্য ফ্রেন্ডদের ব্লক দিয়ে দিলেন। আরোহী আমাকে মেসেজটা দিল। আমি মেসেজ পেয়ে তারপর নাইম আর আবিরকে এটা দেখালাম। আপনি যদি আপনার ফ্রেন্ডদের ব্লক না দিতেন তাহলে আমি নিজেই আপনাকে প্রপোজ করতাম। আমি আরোহীকে অনেক বোঝাই, কিন্তু বোঝে নাই। অনেকগুলো মেসেজ দিলেও রিপ্লাই আসে না। আসবে কি করে? ও মেসেজ সিনই করে না। এটা আজ নয়, সব সময় অনেকগুলো মেসেজ দিয়ে রাখতাম, কিন্তু কোনো কিছুরই রিপ্লাই দেয় না। অবহেলাটা অনেক বেশি। প্রিয় মানুষের অবহেলা যারা পেয়েছে তারাই বুঝে প্রিয় মানুষের অবহেলা কত কষ্টের হয়। একদিন কোনো কথা হয়নি, একটা ইমোজি দেয়, এটা তো নিত্যদিনের রুটিন। আমি তো বড় বড় মেসেজ দিই, আর ও সবসময় এই ছোট্ট একটা ইমোজি দিয়ে শেষ করে দেয়। আমার এই কথাগুলো কতটা অনুভূতি নিয়ে বলছি এটাও বোঝে না বা বোঝার চেষ্টা করে না। তারপর আমি ওকে বলি, জানি না কি এমন আছে তোমার এই চোখে যার মাঝে আমি নিজেকে প্রতিনিয়ত হারাচ্ছি। জানি না আমি কেন এত ভাবি শুধু তোমায়, কেন এত মনে পড়ে তোমায়, জানি না কেন এত দেখতে ইচ্ছে করে আমার। সত্যি আমি জানি না কেন ইচ্ছে করে তোমার ওই গলার কণ্ঠস্বর শুনতে। শুধু মন চায় আমার, শুধু এটা জানি আমার এই অবুঝ মন মানে গুছিয়ে কথা না বলতে পারা মনটা শুধু তোমাকে চায়। জানি না এটা লাভ না অ্যাট্রাকশন, তবে হ্যাঁ এটা জানি যে এই মন শুধু তোমাকে চায়, তোমায় দেখতে চাই, তোমার কণ্ঠস্বর শুনতে চাই। প্লিজ, যার জন্য আমি আমার কাজও করতে পারি না, শুধু তোমায় ভাবি। প্লিজ যদি ভালোবাসো আমায় আর কষ্ট দিও না। এবার তো তুমি আমার সাথে কথা বলো, কথা দাও পেছনে আমার ভুলের জন্য তোমার রাগ অভিমান সব ভুলে যাবে, আর এখন থেকে আমায় ভালোবাসবে। কথা দাও তুমি, প্লিজ। ইমোজি না দিয়ে উত্তরটা বলে দাও। জানি না তুমি আমায় ভালোবাসো কিনা, কিন্তু বলো না। শুধু এই গোছালো মন তোমাকে দেখতে চায়, দেবে কি তোমার দেখা? কিন্তু আবারও সে ইমোজি দেয়। তারপর আমি বুঝে যাই যে ও আমার মেসেজটা পড়েনি। তারপরেও বলি, কি হলো, তুমি আমার মেসেজটা পড়োনি? ও বলল না, এত বড় মেসেজ দেন। তারপর শালা আমার কপালটাই খারাপ, যার জন্য গল্প লিখি তারই পড়ার টাইম নেই। তারপর আর রাগ করে আমাকে মেসেজ দেয় না। ও মা, নাইম আর আবির সাথে দেখা। তারপর নাইম যা বললো তা শুনে তো আমি একেবারে অবাক। মামা, আগে ট্রিট দাও। কিসের ট্রিট? শোন হালা, আজকে আরোহী আমায় মেসেজ দিয়ে বলে কি জানিস? শালা তো ঢং না করে বল কি বলছে। কি আমি নাকি ঢং করি? আরে না, তুই খুব ভালো বন্ধু, আমার কলিজার বন্ধু। তাইলে শোন, আরোহী আজকে বলছে যে ভাইয়া নীলের সাথে কি রিলেশনটা করতাম। তো তুই কি বললি? আমি কিছু বলি নাই, আগে ট্রিট। আরে হালা। তারপর দেখি আবিরও একই মেসেজ দিচ্ছে, আরোহী। তারপর কি দুই হালালে দিলাম ট্রিট। এইভাবে চলে যায় আরও 17 দিন। কিন্তু আরোহী যে আমায় লাভ করে তার কোনো খবর নেই। এই 17 দিন আরোহীর সাথে টুকটাক কথা হতো। আসলে এই রাতই ছিল আমার প্রথম রাত, মানে 2টা বাজে রাতের। এত রাতে আমি অনলাইনে থাকি না, কিন্তু আজই ছিলাম। তাই আমি এটা ভাবতেছিলাম, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষটারে অনলাইনে আইনা দাও না আল্লাহ। তোর কী সব বলি, ও দিনের বেলায় অনলাইনে আসে না, আসলে 10-15 মিনিট থেকে চলে যায়। এত রাতে কীভাবে আসবে? আসলে এখন রাত 1টা বেজে 20 মিনিট। হঠাৎ দেখি ওর আইডি থেকে মেসেজ আসলো। আমি আগে মেসেজ দিয়েছিলাম। এটা দেখে তো আমার পুরো অবাক, এটা কিভাবে হয়? যাই হোক, ওকে বললাম, এত রাতে অনলাইনে আসলে? একটু পর ভাত খাবো, তাই আজকে আগে উঠে গিয়েছি। আমি নিশ্চুপ। গান শুনতাছি, কি গান? অরিজিৎ সিং এর। আমাকে দাও, আমিও শুনি। ওপাশ থেকে অডিও গান শুনি। ও আচ্ছা। রোজা থাকনি? এদিকে 5 মিনিট হলো কোনো রিপ্লাই নেই। আর তখনই নাইম আমাকে মেসেজ দিল। এসব ভাবতেছি, তখনই নাইমের মেসেজ। আর নাইম বলল, কিরে আরোহী তো অনলাইনে কথা বলছে না? কি আর বলবো, তোর সাথে হয়নি। আর নাইম যা দেখালো, মানে মেসেজে একটা পিক দিল, আমি তা দেখে তো শিহরিত, অনেক কষ্ট পাইছি। তাহলে শুনুন, এমন কি মেসেজ দিল যে আমি কষ্ট পেলাম। এদিকে আমি রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে থাকলাম। আর আরোহী আমার মেসেজে রিপ্লাই না দিয়ে অন্যজনের, মানে নাইমের ইনবক্সে গিয়ে বলে, ভাইয়া কি করো? এই তো খালি গায়ে হাঁটি। তুমি? সেম। ভাইয়া একটা কিস দিই তোমাকে। রোজা আছি। দেই না। হালাল ভাবে দিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা, আমার উনি অন্যজনকে দিয়ে দিল।
আর আমি এদিকে মেসেজ দিয়ে রাখছি, তার কোনো খবর নাই। তাই আমি বেশি মেসেজও দেই না, যদি কিছু মনে করে। তাই জানি না ওকে ভালোবাসি কিনা, কিন্তু ওর এমন কাজ দিয়ে খুব কষ্ট হচ্ছে, যা আগে কখনো হয়নি, বা অন্য কোনো মেয়ের ক্ষেত্রে হয়নি। সরি প্রিয়, আমি তোমার হতে পারলাম না। জানি না তোমার হব কি না, তবে অপেক্ষায় থাকবো। তারপর এসব দেখার পর আমি কিছু বলিনি, আরোহী কিছু বলে না। তাই আমি ওকে একদিন বলি, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমাকে ব্লক করে দাও। তখন আরোহী বলে, করে দেব ব্লগ, করে দাও। সত্যি সত্যি করে দেব। আমায় ভালো না বাসলে করে দাও, আর ভালোবাসলে করার দরকার নেই। আরোহী তারপর বলে আমায়, ভালো থাকবেন, আর হ্যাঁ, একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম করবেন, বাই। এটা বলে আমার ব্লক করে দেয়, আবার আনব্লক, আবার ওর সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্টও দেয়। আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগেই আবারও ডিলিট করে দেয়। তারপর বললাম, কি হলো, এমন কেন? ব্লক দিলে একেবারের জন্য, আজীবনের জন্য দিতে বলেছি, খুলে দিতে তো বলিনি। আর এটা শুনে তখন আরোহী বলে, তাহলে আবার দিই। 48 ঘন্টার আগে আর হবে না। এটা দেখে আরোহী আর কিছু বলেনি আমায়। তারপর আমি অনেক মেসেজ দিছি আরোহীকে, কোনো লাভ হয়নি, মেসেজ সিন করিনি। তারপর 72 ঘন্টা পর আবির কল দেয়। আমি ফোন রিসিভ করার পর, বল। আরে কই তুই? আরোহী বলছে তোর মেসেজ দেব, এখন অনলাইনে আছে, যা কথা বল। আসলে নাইম আবির দুজনকে আমি বলে রাখছি, আরোহীকে যেন অনলাইনে দেখলে আমায় বলে। তারপর অনলাইনে যাবার পর দেখি আরোহী মেসেজ দিছে। 48 ঘন্টা তো হলো, আবার ব্লগ দিয়ে দেই, কি বলেন? ওকে, দিয়ে দেন। আর যদি ভালোবাসেন তাহলে দিয়েন না, কি বলেন? এবার কিন্তু আর কেউ বললেও খুলবো না, এমনিতেই দুবার খুলেছি, নাইম ভাইয়া বা তানভীর ভাইয়া বললেও খুলবো না। ওকে ফাইন, না খুললে নাই, কেউ বলাতে খোলার দরকার নাই। মন যেদিন চাইবে ওই দিন খুইলা হইল। না না, এটা হবে না। কেন? অনলাইনে থাকবেন আর আমি কথা বলতে পারবো না, এটা আমার সহ্য হবে নাকি? হয়তো বা আপনার হতে পারে, আমার না। ভাবছিলাম রিলেশনটা করবো, কিন্তু আপনি কিছুই বুঝেন না। আমি কিছু বুঝি না, এমনি রাতের ঘুম হারাম হয়েছে। এটা আপনার ব্যর্থতা। আমি কি এমন বুঝি না যার জন্য রিলেশন করবেন না? আপনি কথার উত্তর ঠিকমতো দিতে পারেন না। ঠিক পারি না, পাগল তো তাই। এজন্যই তো করুম না। ভুল মানুষের সাথে রিলেশন করে জীবনটা নষ্ট করার সাথে রিলেশন না করাই ভালো। আমিও তাই ভাবছি। আমি আগেও বলছি, আপনি যদি আমার খারাপ কিছু চাই না লাভ করতে চান, তাহলে কি করতে পারেন। আমার রিলেশন করতে হলে আপনাকে অনেক বদলাতে হবে, অনেক বদলাতে হবে। এখন নাইমা আবিরের কথা শুনে রিলেশন করবেন, তারপরে আমার ছাইরা যাবেন, এটা তো হতে পারে না। আর কি বললেন যে আমি নিজেকে বদলাতে, তাই না? নিজেকে বদলাতে পারবো কিনা জানি না, তবে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। রিলেশন করলে আমি করবো, নাইম বা তানভীর করব না। করলে করার মতো, না করলে নাই। তাই তো আপনি ভাইবা বলবেন আপনি রিলেশন করবেন কি না। বুঝছি। আনস্মার্ট হতে পারি, তবে কারো মন নিয়ে খেলতে পারি না। এভাবে কথা বলেন কেন? কথা একটাই, আমাকে আপনার ভালো লাগলে রিলেশন করবেন। যদি আমার আপনার যোগ্য মনে হয় তাহলে করেন, আর যদি মনে হয় আমি আপনার যোগ্য না তাহলে করেন না। আশা করি বুঝছেন। হয়তো বা বুঝে বলতে পারিনি। রিলেশন 10টা নয়, একটা করতে চাই, যদি সম্ভব হয়। আমাকে যদি ভালো লাগে। আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক, বাই। আমি রিলেশন করুম না। ওমা রাগ করেন কেন? রাগ না, বা এই শোনেন, আমি ব্লগ দিয়ে দিতাছি, কি বলেন? যা ভালো মনে করেন, হয়তো ব্লক, না হয়তো না হয়তো। অনেক তো ওয়েট করছি, এবার তো আমার কথাটা শোনেন। কি বদলাতে হবে আমার? না থাক ভাই, আপনি আপনার মতো লাইফ মেনটেন করেন, আমি কারো লাইফ নষ্ট হওয়ার কারণ হতে চাই না। আরে আপনি এই কথাটা নিয়ে মাইন্ড করতেছেন কেন? মাইন্ড না, যা সত্য তাই বলছি। আপনি তো জানেন না আমি আপনাকে কতটা লাভ করি। প্রয়োজন নেই, লাইফ নষ্ট হয়ে যাবে। আমি কি বলছি যে আপনি আমার লাইফ নষ্ট হওয়ার কারণ? বলেন। দেখ, ভালোবাসে তবু বলে না। কি? ভালোবাসি, কাউকে ঘৃণা করি না। আর আমি বলছি নাকি যে আপনি আমার কষ্টের কারণ হবেন? আপনার কাছে ভালোবাসা চাইছি, আপনার কাছে কষ্ট চাইনি। না ভাই, ভালোবাসতে হবে না। আমার সাথে আপনার রিলেশন করলে জীবন নষ্ট হবে। আমি একটা বাজে মেয়ে। আরে আল্লাহ, সরি। যে মেয়ে একটা রিলেশন করব তার জন্য কত পরীক্ষা নেয় এবং 42 দিন জোলাই রাখে, এই মেয়ে বুঝি বাজে? আপনি সরি বলেন কেন? সরি তো বলবো আমি, কারণ আমি এতদিন আপনার মন নিয়ে খেলেছি। এটা আমি বিশ্বাস করি না। এটাই বাস্তব। আপনি কেন সরি বলবেন? সরি তো আমার বলা উচিত। আমি কেন আপনার ওই চোখের মায়ে পড়ছি?
আমি খুব খারাপ। যে মেয়ে নামাজ পড়ে নিয়মিত পর্দা করে ওই মেয়ে কোনোদিনও কারো মন নিয়ে খেলতে পারে না। আর কে বলছে আপনি খারাপ? আমি কি কোনোদিন বলছি যে আপনি খারাপ? আপনি ভালো মেয়ে, আর এটা তো আমি এতদিন ধরে বলে আসতেছি। না না, নামাজ পড়লে পর্দা করলে ভালো হওয়া যায় না ব্রো। এত কিছু বুঝি না। আরে বুঝেও হবে না। লাভ করতে বলছি, লাভ করতে হবে। ও সরি, অনেক কথা বলে ফেলেছি আর আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। বাই। আর হ্যাঁ, ব্লগ দিচ্ছি, কিছু মনে করেন না। এই ওয়েট, আমাকে ভুলে যান। শোনেন, আপনি কেন এমন করতেছেন? আমি কি এমন ভুল করছি যার জন্য এমন করেন, এমন বলেন? ওই ভুলটা শুধরানোর চেষ্টা করব। কপালটাই খারাপ, বোঝাইতে চাই একটা আর বুঝালো আরেকটা। ওকে বাই। সবসময় তো আপনি আগে চলে গেছেন, এমন কোনো দিন তো আসেনি যে আমি আগে বলছি ভাই। সবসময় আপনি আগে বলছেন ভাই, তারপর অনেক কথা বলি কিন্তু কোনো রেসপন্স পাই না। ওই দিন অনেক কষ্ট পাই, কিছু করার নাই। অনেকগুলো মেসেজ দিয়েও লাভ নাই, রিপ্লাইও দেয়নি। অনলাইনেও ছিল, যে মেয়ে সারাদিন অনলাইনে থাকতো 30 মিনিট, আজ ওই মেয়ে সকাল 7টা থেকে দুপুর 1:45 পর্যন্ত অনলাইন, কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। এইদিকে আমি অনেকগুলো মেসেজ দিতে থাকি, একটার পর একটা, কিন্তু কোনো লাভ নেই। আজ আমার অনেক কান্না করতে মন চায়, কিন্তু কান্না করতে পারিনি। অনেক চেষ্টা করেও কাঁদতে পারিনি। কাঁদবো কীভাবে? আমি যে শেষ কবে কেঁদেছিলাম সেটা আমার মনে নেই। কান্না করেছি ছোটোবেলায়, অঝরে চোখের পানি ছেড়ে কান্না করেছি, সেটা আমার মনেই নেই আমার কাঁদার সময়। কিন্তু আজ যে ছোটোবেলার মতো চিৎকার করে কাঁদতে চাই, কিন্তু কাঁদতে পারছি না। তারপর থেকে আমি আর অনলাইনে বেশি সময় থাকতাম না, একেবারে অফলাইনে হয়ে যায়। সাথে সাথে কারোর সাথে কোনো রকম যোগাযোগও রাখি না। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 5টা বছর। আর তারপর কি হয় সেগুলো তো আপনারা জানেনই। এই 5 বছরে কোনো মেয়ের সাথে আমি রিলেশন করিনি বা করার চেষ্টাও করিনি। আমি আমার মতো করে চলতে থাকি, নিজেকে নিজের কাজের মধ্যে ভিজিয়ে রাখি সবসময়। তারপর আর কি, বাকিটা তো আপনারা জানেনই। এবার বর্তমান আমার ধ্যান ভেঙে যায় আরোহী চেঁচামেচিতে। তারপর উঠে দেখি আবির নেই। আমি রিয়ার কাঁধে মাথা রেখে কখন সময় চলে গেছে খেয়ালই নেই। আসলে আবির এটা করেছে রিয়াকে ডাক দিয়ে। তারপর আমি যখন দেখলাম আমি রিয়ার কাঁধে মাথা রেখে আছি, তখন খুব লজ্জা পাই। সেখান থেকে রিয়ার আরোহীকে রেখে একটা রিক্সা ডেকে আমরা বাড়িতে চলে আসি। আর রিয়া আরোহীকে ডাকছে, কিন্তু সারা শব্দ নেই। তারপর আমি বাড়িতে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বসে থাকি আর পুরনো কথাগুলো ভাবতে থাকি।